ওকে। এটার ব্যাখ্যা, এগুলার ব্যাখ্যা কোথায় আছে কেউ বলতে পারবা? অ্যাডভার্বের মধ্যে মনে হয়। কত নম্বর স্টেপ? 51। থ্যাংক ইউ। ব্যাখ্যা নিচে লিখে রাখো, ব্যাখ্যা স্টেপ 51, নোট 16। নোট 16 দ্রষ্টব্য। ব্যাখ্যা স্টেপ 51, নোট 16 দ্রষ্টব্য। A barking dog seldom bites. A barking dog seldom bites. তাহলে অর্থাৎ seldom, hardly, few, to, little, less, এগুলো থাকলে বাক্যটা নেগেটিভ। অর্থাৎ টেক কোশ্চেনটা হবে অ্যাফার্মেটিভ। A barking dog seldom bites, তাহলে টেক কোশ্চেন হবে কি বলো? Does it? স্যার বার্কিং ডগ সেলডম বাইটস এটা কি প্রভার্ব হয় না? প্রভার্ব তো ঠিক আছে, কিন্তু বাক্য তো ঠিক আছে। বাক্য কি এখানে ইজ কি অক্সিলারি ভার্ব আছে নাকি বাইটস? বাইটস ভার্ব না এখানে। প্রবাদ বাক্য হইলে কি প্রবাদ বাক্য হইলে কি বাক্যের ভার্ব ইচ্ছামতো আন্দাজি হবে নাকি? প্রবাদ বাক্য ঠিক আছে, কিন্তু বাক্যের স্ট্রাকচার তো ঠিক আছে। এই সাবজেক্ট হলো বার্কিং ডগ, সেলডম হলো অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, আর বাইটস হলো ভার্ব। সাবজেক্ট থার্ড পারসন হওয়ার কারণে ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এস বাই এর যুক্ত হয়েছে। যদি সাবজেক্টটা প্লুরাল করতো, বার্কিং ডগস বলতাম, তাহলে কি হইতো? বাইটস। তখন বাইট হইতো, বাইট। ক্লিয়ার কিনা? জি স্যার। তাহলে এটা হবে ডাজ হি। Few people are happy. Are they? He is too late to attend the class. Is he? Is there? Does he? Does he? কথা কি বুঝতে পারছি? হ্যাঁ স্যার। পিছনের প্রবলেম বুঝে বললাম? স্যার ডাজ হি না ডু হি? ডু হি। হি এর সাথে হি তো থার্ড পারসন প্লুরাল, তাই না? নাকি বলো? হি থার্ড পারসন সিঙ্গুলার। শিওর? স্যার আপনি এমন ভাবে বলেন মনে হয় কি যে হ্যাঁ ওইটাই ঠিক। আচ্ছা, তারা সীমানাটা ঠিক করে নেই, এটা অনেক বড় বোর্ড তো। এই দেখা যায় কিনা দেখো তো, আর একটু এইখানে। হ্যাঁ, আর একটু উপরে নিয়ে যাবে। এই এই আজকে কি ঢাকায় আসছেন নাকি লোকেশন আর একটা নাকি স্যার? হ্যাঁ লোকেশন আজকে মনে হয় চিটাগং। হ্যাঁ হ্যাঁ আজকে চিটাগং। এই এখন তো ক্লাস শুরু হয়েছে, তো এখন দেখবো যে মোটামুটি সারা বাংলাদেশেই। আচ্ছা, রাঙ্গামাটি আজকে যাওয়া লাগবে না? আবার যাবো। আমি আমি আশা হবে আগামী মাসে শিওর বলতে পারতেছি না, নতুন করে প্রস্তুত চলতেছে। স্যার এতে আজকে এখানে কষ্ট লাগে না স্যার? কষ্ট কি তুমি বুঝতে পারতেছো? এখন আমি এইখানে কালকে রাতে তো 11টার সময় ক্লাস শেষ করে আমি দিতে তোমাদের ক্লাস শেষ করলাম না কয়টার দিকে? 10টা সোয়া 10টার দিকে। জি স্যার 10টা তো। হ্যাঁ হ্যাঁ ওই নেটওয়ার্ক চলে গেছে। তারপরে বাসায় দিতে 11:30 কাজ টাজ কিছু কর্মটর্ম শেষ করে তারপরে আবার সকালে আসলাম। ফজর নামাজ তো আবার আছে। এখানে এসে আজকে সারাদিন ক্লাস, সন্ধ্যায় ক্লাস নিয়ে আবার আমি রাঙামাটি যাব কালকে, কারণ কালকে ক্লাস আছে না। আবার কালকে সকালে কিন্তু নতুন ব্যাচের ক্লাস, অর্থাৎ আমি এখানে রাত 9টার সময় রাঙামাটিতে যাব, সকালে ভোরে ক্লাস নিয়ে আবার সারা দিন কালকে 31শে আগস্ট আমার অফিসের কাজ আছে। স্যার নতুন ব্যাচের ক্লাসে কি আমরা জয়েন করতে পারবো? দেখি তোমাদেরকে একটা সুযোগ, মানে কালকের ক্লাসটাতে সুযোগ দেবো। স্যার প্রতি উইকে কি এরকম করতে হয় স্যার? রাঙামাটি সব জায়গায় যে ক্লাস নিতে হয়? রাঙামাটি থেকে আমার এই জন্য তো বেশিটা কষ্ট হয়। তোমার এই যে আমার রাঙামাটিতে তো মিস করা যাবে না। স্যার গতকালকার ক্লাস রেকর্ড গুলো স্যার একটু
লং টাইম রাখেন স্যার, গতকালকে ক্লাসগুলো করতে পারেন আর কি। এই কোন ক্লাসে তো আমি জানি না, সবই তো রাখা হয়, কোনোটা কি মিস করা হয় নাকি? আচ্ছা, কত নম্বর? নোট 6। নোট 6 রাঙ্গামাটি থেকে ট্রান্সফার নিয়ে একটু শহরের দিকে উঠে আসা যাবে না? দাঁড়াও, আসা যায়। তারপর আমি রাঙামাটিটারে একটু এখনো আমার কাছে মনে হয় যে ইউটোপিয়া, একটু স্বস্তির জন্য আমার জায়গা দরকার মাঝে মধ্যে। এই রাঙামাটি একটা জায়গা যেখানে আমি একটু সুযোগ পেলে ফুটবল খেলতে পারি, একটু দৌড়াদৌড়ি করতে পারি, ধরো মোটামুটি একটু এই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি যদি একটু সময় পাই। স্বর্গরাজ্য স্যার। মানে একটু হইলে ধরো স্যার। যখনই বিশ্রামের সময় পাই তখন তো মনে করো একটা দারুণ সময় কাটে। এই জন্য আমি নিজেও একটু চোরাচুরি করি না যে দেওয়ার জন্য। আর এখানে আমি খুব বেশ গুরুত্বের সাথে আছি তো, এই একটা মানে সবাই খুব পছন্দ করে, ছাড়তে মায়া লাগে এই আর কি। তারপরে হলো কত নম্বর বলো? স্যার এখন হবে হলো আচ্ছা, 1745। 1745। 1745 এর মাঝখান দিয়ে আমি একটা বড় কীর্তি কাজ করছি, তোমারে দেখাবো। কীর্তি হচ্ছে কিনা, ইবনে সিনার কানুন ফিত্তিব 436 পৃষ্ঠার 30 পৃষ্ঠার বইটা অনুবাদ শেষ পর্যায়ে। এই রাস্তাঘাটে হাঁটতে চলতে এই ধরো তোমাদের যে বিরতি দিনে বিরতি আমি 5 মিনিট কাজ করি, যে অনুবাদটা কাজ করে, কারণ আমার গত মাসে ডেট ছিল দেওয়ার জন্য। স্যার আপনি তো বই সবসময় চালু রাখেন স্যার, কিভাবে পারেন? মানে ওই যে স্যার যখনই থিমাই আসবে যাই আসবে। স্যার আপনার কথা মনে করি যে স্যার যদি পারে তাহলে আমি কেন পারবো না স্যার। There is স্যার nothing. আপনার ক্লাসের সাথে থাকার জন্য আমাদের অন্য ব্যাচও অ্যাড করে দিন, আপনার কথাগুলো শুনতে তো পারি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, কত নম্বর বলো? 1700 কত? স্যার 1745। 45। 1745 হলো আবার লিখো, all of us have not seen the Taj Mahal. All of us have not seen the Taj Mahal. Taj Mahal তো আলাদা শব্দ, MAHL। লাইন কি পারে গেছি? আচ্ছা, টেক কোশ্চেন। All of us have not seen the Taj Mahal. All of us have not seen the Taj Mahal. 1746। Most of them are gentle and polite. POLIT, polite. 1747। তোমার কি বলতে পারি? none of you can solve the problem. Can, SOLV, solve the problem. PROBLEM, problem. 1748। Some of it is bad. উম, 1700 কত? 49। স্যার ব্যাড বিএডি হবে। বিএডি, হ্যাঁ ব্যাড। 1749 নম্বরে at least 2/3, 2/3 of the people, MIGST, might be believer in God. আনসার দেখা গেল।
আচ্ছা আচ্ছা তো অল ওভ আস এটার ব্যাখ্যা কোথায় হইতে পারে বলতে পারবা কোথায় পড়ছে ব্যাখ্যা তাহলে Step স্টেপ seven. 7 ব্যাখ্যা স্টেপ 7 স্টেপ 7 all of us have not seen the Taj Mahal তাহলে মোট কথা হলো অফ দাগায় ফেলে অফ সাম অফ তাহলে অল অফ আস তাহলে কি হবে এইগুলোর ক্ষেত্রে কি হয় বলো তো এগুলোর ক্ষেত্রে কোনটা হবে পরের পরে যে সাবজেক্ট তাহলে আস দ্যাম ইউ ইট পিপল এই অনুযায়ী তাই না তাহলে এখানে হবে হ্যাভেন্ট HAVENT হ্যাভেন্ট না have we all of them are gentle and polite aren't they এরপর এটা হবে can you isn't it at least 2/3 of the people might be believer in God তাহলে mightn't MIGHTEN mightn't they কথা ক্লিয়ার কিনা হ্যাঁ স্যার নোট কত হবে 7 নোট 7 নোট 7 এ লিখো নিচের উদাহরণগুলো লক্ষ্য করি নোট 7 কত নম্বর উদাহরণ হবে আমাদের 1750 1750 1750 there is nothing nothing wrong wrong take question 1751 the baby is crying আচ্ছা 1752 this is a book স্যার ঝাপসা দেখা যায় মাঝে ঝাপসা এখন কি ঝাপসা দেখাচ্ছে না স্যার এবার ঠিক হয়ে গেছে 1753 there are my books these are my books বুঝতে বলি these are my books 1754 that is my pen 1755 these are my toys 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 ধরো how sweetly the bird sings 1756 how sweetly the birds birds sing 1757 one cannot eat a dozen of pineapples one cannot eat a dozen dozen of pineapples one cannot eat a dozen of pineapples কি বলবা
খাইতে পারে কিন্তু এটা একটা সাথে এট দ্য সেম টাইম দিলে ভালো হবে না? একই সাথে জি কোশ্চেন স্যার। দিয়ে দাও। One cannot eat a dozen of pineapples at the same time. আচ্ছা, তো চলো এখানে একটু নিয়ম লিখতে হবে। দেয়ার ইজ নাথিং রং, তাহলে কি হবে? ইজেন্ট কি হবে বলো? স্যার ইজ দেয়ার হবে। দেয়ার হবে। আচ্ছা, ইজ দেয়ার। আচ্ছা, কারণটা কি? এই দেয়ার শব্দটা কোন পার্টস অফ স্পিচ আগে বলো? প্রোনাউন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ, এই তো বুঝে গেছো। তাহলে যেহেতু প্রোনাউন, মক সাবজেক্ট এবং প্রোনাউন, নট অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব নয়, এই জন্য প্রোনাউন হিসেবে চলে গেছে। তাহলে লিখে রাখো, ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত বাক্যের টেক কোশ্চেনও প্রোনাউন হিসেবে দেয়ার বসে। ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত বাক্যের টেক কোশ্চেনেও প্রোনাউন হিসেবে দেয়ার বসে। ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত বাক্যের টেক কোশ্চেনেও প্রোনাউন হিসেবে দেয়ার বসে। কি লিখছে বলো? স্যার লিখছে যে ইন্ট্রোডাক্টরি দেয়ার যুক্ত বাক্যের ট্যাগ কোশ্চেনেও প্রোনাউন হিসেবে দেয়ার বসে। ওকে, তারপরে হলো দ্য বেবি ইজ ক্রাইং, তাহলে এটা তো সমস্যা, এটা তো বুঝছো। আচ্ছা, এবং দ্যাটটা এখানে প্রোনাউন, নট অ্যাডভার্ব। আচ্ছা, দ্য বেবি ইজ ক্রাইং ইজন্ট ইট, এটা নিয়ে কি আর নোট লেখা লাগবে? এটা হলো কমন সেন্টার, ইট হবে, এটা তো নোট লেখার দরকার নেই, আছে? না স্যার। আচ্ছা, এবার বলো, এখন যদি দিস ইজ এ বুক কি হবে? ইজন্ট কি হবে? হ্যাঁ, এটা হবে ইজন্ট ইট, আর এটা হবে আরএন্ড দে। তাহলে কথা কি দাঁড়াইলো? লিখো, কোন বাক্যের সাবজেক্ট হিসেবে দিস দ্যাট থাকলে, কোন বাক্যের সাবজেক্ট হিসেবে দিস বা দ্যাট থাকলে, বলো কি থাকলে? দিস বা দ্যাট থাকলে ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হবে ইট বসবে, প্রোনাউন হিসেবে ইট বসবে। কোন বাক্যের সাবজেক্ট হিসেবে দিস বা দ্যাট থাকলে, কোন বাক্যের সাবজেক্ট হিসেবে দিস বা দ্যাট থাকলে, কোন বাক্যের সাবজেক্ট হিসেবে দিস বা দ্যাট থাকলে বলো প্রোনাউন হিসেবে কি হবে? স্যার দিস বা দোস হবে না নাকি দ্যাট? এই না, টিএইচ আছে, এটা দেখো আগে। এটা দেখো, গোল দাগ দিয়ে রাখছি আমি। দিস বা দ্যাট, টিএইচ, দিস বা দ্যাট থাকলে প্রোনাউন হিসেবে কি হবে? ট্যাগ কোশ্চেনে প্রোনাউন হিসেবে ইট বসবে, ঠিক আছে? আর দিস বা দোজ থাকলে, বলো দিস অথবা লেখা রাখো, আর দিস বা দোজ থাকলে প্রোনাউন হিসেবে দে হবে। তাহলে আবার বলি কথাটা, কোন বাক্যের সাবজেক্ট হিসেবে দিস বা দ্যাট থাকলে প্রোনাউন হিসেবে কি বসবে বলো? ইট বসবে। আর দিস বা দোজ থাকলে দে বসবে। ওকে, তারপরে ওকে, হ্যাঁ, স্যার দোস বা কি যেন বললেন, এটা যদি আবার একটু বলতেন। হ্যাঁ, তোমার দিস বা টিএইচওএস দোজ থাকলে তোমার প্রোনাউন হিসেবে দে বসবে। পড়ে শোনাও তো একটু। কোন বাক্যের সাবজেক্ট হিসেবে দিস মানে টিএস আইএস বা দ্যাট থাকলে প্রোনাউন হিসেবে ইট বসবে। আর যদি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে দিস টিএইচইএসই দিস বা দোজ থাকলে প্রোনাউন হিসেবে দে বসবে। ওকে, দ্যাট ইজ মাই পেন, তাহলে এটাতে কি হবে বলো? ইজন্ট ইট। ও, এখানে দিস আর মাই টয়েজ, বলো কি হবে? আরএন্ট ইট স্যার। আরএন্ট দে। দে। How sweetly the bird sings. ইজন্ট ইট। এটা লেখা রাখো, এটা হবে আরএন্ট ইট না স্যার? ডোন্ট দে। কেন ডোন্ট দে হবে? স্যার লেখা বার্ডস রাখো। প্লুরাল। হ্যাঁ, লেখা রাখো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন অ্যাসারেটিভের মতো হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন অ্যাসারেটিভের মতো হবে।
এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন। আবার বলো, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনও কিসের মতো হবে? অ্যাসার্টিভ এর মতোই হবে, অ্যাসার্টিভ এর মতোই হবে। আচ্ছা, one cannot eat a dozen of pineapples at the same time. তাহলে one আছে, তাহলে হবে can he, can one, can one হবে, লেখা রাখো can one। আচ্ছা, এটা বলে দিচ্ছি, can one লিখো। আচ্ছা, ওয়ান বাক্যের সাবজেক্ট হলে, তাহলে ওয়ান বাক্যের সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনেও ওয়ান হবে। ওয়ান বাক্যের সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনেও ওয়ান হবে। বলো, ওয়ান বাক্যের কি হলে? ওয়ান বাক্যের সাবজেক্ট হলে ট্যাগ কোশ্চেনেও ওয়ান হবে। হ্যাঁ, তবে কারো মতে, তবে অপশনে ওয়ান না থাকলে, তবে কারো ব্র্যাকেটে লেখা রেখো, তবে কারো মতে হি বা দেও হতে পারে, হি বা দেও বসতে পারে, তবে কারো কারো মতে হিও বসতে পারে, দেও বসতে পারে, তবে কারো কারো মতে হিও বসতে পারে, দেও বসতে পারে। স্যার আমরা কত एग्जांपल পর্যন্ত যাব স্যার? স্যার অপশনে অন থাকলে কি অন নিব তাহলে স্যার? নোট 8, হ্যাঁ হ্যাঁ, অপশনে ওয়ান থাকলে কি ওয়ান নিব স্যার? ওয়ানই নিবা, অবশ্যই ওয়ান নিবা। নোট 8 লিখো, নোট 8 এ লিখো মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস বানানটা কি? এম আই এস সি ই এল, কয়টা? এই মিউট করে ফেলো। এল এল দুইটা ডাবল এল আছে। মিসেলেনিয়াস মানে বানানটা ঠিক করে রেখো। তো এগুলো প্রায় মুখস্থ মতো করে ফেলবা। যেমন ধরো এক নম্বর, কত নম্বর? 1700 কত জানি? 58। 58। গুড মর্নিং, গুড মর্নিং, MORNING, গুড মর্নিং। দ্যাট কোশ্চেন 1700 দেখা যায় না। হ্যাঁ, কি দেখা যায় না? মিসেলেনিয়াস। মিসেলেনিয়াস বানানটা দেখে নাও। MISCELLANUS। 1759। ওকে ওকে, 1760। সতেরোশো 60 নম্বরে কি লিখবা? ধরো লিখলাম হু কেয়ার্স, হু কেয়ার্স। এটাতে চাপাই লিখো, এটা যেন একটু গ্যাপ দিয়ে লিখো, বেশি গ্যাপও লাগবে না, জাস্ট ছোট করে যেন লেখা যায় আর কি। এর মানেটা কি? হু কেয়ার্স মানে কি তাহলে বুঝবা। 1761। হ্যাঁ, গুড নাইট, গুড নাইট। তাহলে গুড মর্নিং যেহেতু দিছ, তাহলে গুড মর্নিং আর গুড ইভিনিংটা একই কথা নাকি? গুড ইভিনিং এগুলা থাকলে গুড ইভিনিং। গুড নাইট NIGHT, গুড নাইট, গুড বাই, BY বাই। 1762। থ্যাংক ইউ। 1763। I is the 9th letter. I is the 9th letter. সতেরোশো 64। ITS, it's rained, RAINED, rained today.
1765 1765 you is a personal pronoun. এগুলা চলো আগে সলভ করি। গুড মর্নিং, গুড ইভিনিং, তাহলে কি হবে? গুড মর্নিং, গুড ইভিনিং। গুড মর্নিং, গুড ইভিনিংটা কি বলতে পারো? আচ্ছা, isn't it? কেন ইজন্ট ইট দিবা? এটা হবে ডোন্ট আই। কেন? আই উইশ মূলত এখানে বাক্যটা হবে মানে হলো আই উইশ ইউ গুড মর্নিং। আই উইশ ইউ গুড মর্নিং। ওকে, ওকে কি হবে? ওকে মানে কি? এটা হবে ইজন্ট ইট। Isn't it? হ্যাঁ, ইট ইজ ওকে। বাক্যটা কি ছিল বলো? মানে লিখে রাখো, মানে হলো ইট ইজ ওকে। বুঝছো বিষয়টা? হু কেয়ার্স মানে হলো নোবডি কেয়ার্স। নোবডি কেয়ার্স। তাহলে একটা কোশ্চেন কি হবে বলো? কে যত্ন নেয়? মানে কেউ যত্ন নেয় না। তাহলে নোবডি কেয়ার্স, তাহলে কি হবে? doesn't ডু ডু দে হবে। ডু দে, হ্যাঁ do ডু দে। গুড নাইট মানে কি? আই বিড I say you could ইউ গুড নাইট। তাহলে একটা কোশ্চেন কি হবে বলো? ডোন্ট আই। থ্যাংক ইউ মানে কি? আই থ্যাংক ইউ। আই থ্যাংক ইউ না, আই সাবজেক্ট আছে, থ্যাংক হলো ভার্ব। আমি তোমাকে ধন্যবাদ জানাই, আই থ্যাংক ইউ। তাহলে কি হলো? ডোন্ট আই নাকি? কথা বুঝছো কিনা? আই ইজ দ্য নাইন্থ লেটার। Isn't it? Isn't it? It's rain today. It's rain today. মানে কি? It's মানে কি? It has. তাই কি না? It has rained today. It has rained today. Hasn't it? You is a personal pronoun. Isn't it? Isn't it? কোনো প্রবলেম? স্যার মুছে এখানে কোনো টাইম দিন। আচ্ছা, স্যার শেষেরটা এভাবে দিতে পারি না যে aren't you? aren't you মানে তুমি একটা পার্সোনাল প্রোনাউন। ভালো, তুমি যদি পার্সোনাল প্রোনাউন হও, তোমার নাম কি? ও আচ্ছা স্যার, তোমার নাম এখন থেকে ইউ। তোমার নাম হলো এখন থেকে পার্সোনাল প্রোনাউন হবে। ওইটার মতো হয়ে গেল। I wish I were a baby. হ্যাঁ, You ভাই, you ভাই। আচ্ছা, না ইউ ভাই না, পার্সোনাল প্রোনাউন ভাই। স্যার ইজেন্ট আই হয় না তবে? ইজেন্ট কোনটা? ইজেন্ট আই কোন জায়গায়? এই যে ইটের জায়গায়। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। বলবা যে তোমার নাম এখন দিয়ে দিবে আমি আই এম দ্য নাইন্থ লেটার। তুমি বলবা যে আমি এলাম ইংরেজি নববর্ণ। হ্যাঁ, তোমার নাম হলো নাইন্থ লেটার। তুমি কি মানুষ? 61 নাম্বারটা বলেন তো। স্যার আমি বলছি 1765, ওই যে ইউ ইজ, ইউটা হলো এখানে ইউর অর্থ কি তুমি, নাকি ইউ শব্দটি পার্সোনাল প্রোনাউন?
আর কেউ যদি স্যার ইংলিশের একটু মানে টেস্ট করতে চায় যে কেমন জানেন, এই ধরনের সেন্টেন্স গুলো স্যার ধরে, যে বলো দেখি আচ্ছা, আয়ের নিচে- পরে ইজ হয়। হ্যাঁ ওকে। হ্যাঁ, কত কত নম্বর? 1766। 1766। জি। 1766 লিখো, বাংলাদেশ ইজ নট এ বিগ কান্ট্রি। বাংলাদেশ is not a big country. 1767। The English speak English. The English speak English. 1768। Karim as well as his friends, friends, friends came. Number পারবে না। Neither Karim nor his friends, friends, friends came. আচ্ছা, 1700 কত না 69। স্যার একটা কথা বলি। বলো। হ্যাঁ স্যার এতগুলো एग्जांपल আপনি কিভাবে মুখস্থ করান স্যার, এভাবে সিকোয়েন্স এর কত বছর ধরে পড়াচ্ছি, এগুলো তুমি পড়াইলে মুখস্থ হয়ে যাবে। কত বছর ধরে স্যার পড়াচ্ছি। 1700 1800 एग्जांपल আসলে স্যার চিন্তা করা যায়। ওয়েলকাম। ওকে, 1770। 1770 লিখো, I comes once in America. In America, but twice, TWIC, twice in India. None is to none under the sun. স্যার আই কাম। I comes, not come. আনসার দেখাই ফেলো, দেখি কয়টা হয়। বলবো তাহলে বাংলাদেশ ইজ নট এ বিগ কান্ট্রি, তাহলে তুমি কি দিতে পারো? ইজেন্ট, ইজ ইট স্যার। ইজ, আচ্ছা দাঁড়াও, ইজ ইট দিতে পারো, আর ইটের পরিবর্তে অথবা সি দিতে পারো, দুইটাই অ্যাপ্রোপ্রিয়েট, যে কোনটা দিতে পারো। ইজ ইট দিলেও চলবে, ইজ ইটও হবে, সিও হবে, দুইটাই ঠিক চিহ্ন দিয়ে রাখো। কথা বলছো কিনা? যে আমরা যে সবসময় দেশের পরিবর্তে স্ত্রীবাচক প্রণয়ন ব্যবহার করবো এমনটা না। বাংলাদেশের পরিবর্তে আমরা খুব কম ক্ষেত্রেই সি ব্যবহার করি। যদি ভার্চুয়ালি খুব আবেগজনিত বিষয় হয় তখনই আমরা শুধু সি ব্যবহার করি, আনলে দরকার নাই, ইট ব্যবহার করতে পারো। স্যার সকল দেশের রানীতি থেকে সি ব্যবহার করে নিবে, মানে এই তো দেশকে দেশ মাতৃ না, দেশকে তো মায়ের সাথে তুলনা করা হয়। আচ্ছা, দ্য ইংলিশ স্পিক ইংলিশ, তাহলে কি হবে? দ্য ইংলিশ ডু না ডোন্ট? ডোন্ট দে।
এটা কত নম্বর স্টেপে জানি পড়ছিলাম? করিম অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস। এই 8 নম্বরে মনে হয়। না, স্টেপ 5। 6 এটা স্টেপ 5 না, এটা 6 আর এটা হলো স্টেপ 5। হচ্ছে না এটা। এটা হলো স্টেপ 5। তাহলে করিম অ্যাজ ওয়েল এজ হিজ ফ্রেন্ডস যেহেতু আছে, তাহলে এটা হবে ডিডেন্ট হি। নাইদার করিম নর হিজ ফ্রেন্ডস কেম। এটা কি হবে? ডিডেন্ট স্যার as well as স্যার as well as এটার অর্থ কি? ডিডেন্ট দে। as well as মানে হলো সহযোগী, and এর অর্থ হলো এবং। করিম এন্ড হিজ ফ্রেন্ডস যদি থাকতো তাহলে কিন্তু প্লুরাল হয়ে যেত, কিন্তু এখানে প্রধান কে? করিম। করিম তার সাথে সহযোগী হিসেবে আছে তার বন্ধুরা, অর্থাৎ নেতৃত্ব কার হাতে? করিমের হাতে। as well as দিলে সাবজেক্টটা প্রথম জন সাবজেক্ট হয়। as well as along with together with যদি থাকে, নাইদার এটা একটু বুঝাই দিবেন। শেষ করে নেই। as well as along with together with এগুলো যদি থাকে তাহলে প্রথম যে সাবজেক্ট এইটাই হলো মূল সাবজেক্ট। করিম as well as his friends, করিম তার বন্ধুদের সহযোগী। এখানে নেতৃত্ব করিমের হাতে ছিল, এইজন্য আমরা ডিডেন্ট হি নিছি। কিন্তু করিম এন্ড হিজ ফ্রেন্ড যদি হইতো দায়ভার সবার সমান থাকতো। এন্ড দ্বারা যুক্ত হইলে সব সাবজেক্ট সমান হয়, কিন্তু as well as দ্বারা যুক্ত হইলে সব সাবজেক্ট সমান হয় না। প্রথমে যিনি থাকেন তিনি হবেন প্রধান, তার সাথে সহযোগী থাকে বাকিরা। কথা বুঝছো কিনা? হ্যাঁ আচ্ছা স্যার। হ্যাঁ, আচ্ছা। করিম নাইদার করিম নর হিজ ফ্রেন্ডস, অর নর বাদ থাকলে পরের সাবজেক্ট অনুযায়ী, তাহলে হিজ ফ্রেন্ডস অনুযায়ী তে হবে। স্টেপ 5 দেখে ফেলো। ওয়েলকাম মানে আই ওয়েলকাম ইউ। স্যার নাইদার তো Welcome. নেগেটিভ অর্থ প্রকাশ করছে না, তো নট হলো কেন? ও নাইদার করিম নট দিও না। না ঠিক আছে, ডিড দে। তো এটা নেগেটিভ শব্দ, আমি খেয়াল করি নাই। তাহলে ডিড দে। হ্যাঁ, তাহলে ওয়েলকাম হলো কি বলো? স্যার 67 নম্বরটা ইট হবে না? ডোন্ট ইট। না, ইংলিশ কি বস্তু? ইংলিশ তো বস্তু না, ইংলিশ তো হলো জাতি। ওয়েলকাম কি হবে বলো? ডোন্ট আই। না, আই ওয়েলকাম ইউ। স্যার তাহলে কি হবে ইংলিশের ক্ষেত্রে কি হবে? ইউ আর ওয়েলকাম যদি তুমি আই ওয়েলকাম যদি বলো, আই ওয়েলকাম, আই যদি এইভাবে বাক্য ধরে দাও সেটা তো হবে ওয়েলকাম। আই ওয়েলকাম ইউ। ওয়েলকাম মানে হলো যদি তুমি এটা এইভাবে ধরো তাও হবে। আই ওয়েলকাম দিয়ে যদি করো তাহলে ডোন্ট আই, আর যদি ইউ আর ওয়েলকাম ধরো তাহলে আরএন্ড ইউ হবে। কোনটা নিব তাহলে অপশন? অ্যাজ ইউ উইশ দুইটা হবে, লেখা রাখো। দুইটা ব্যাখ্যা লেখা রাখো, অথবা হবে আরএন্ড ইউ। ওয়েলকাম মানে আই ওয়েলকাম অথবা ইউ আর ওয়েলকাম। স্যার দুইটা কি তাহলে? প্রথমটা কি? যদি অ্যাকচুয়ালি আই ওয়েলকাম যদি মনে করো তাহলে ডোন্ট আই হবে, আর যদি ইউ আর ওয়েলকাম মনে করো তাহলে আর এন্ড ইউ দুইটাই হবে। ওকে, আই কামস ওয়ান্স ইন আমেরিকা বাট টুয়াইস ইন ইন্ডিয়া। এটা একটা কোশ্চেন কি হবে? ডাজন্ট ইট মানে কি? ডাজন্ট ইট। স্যার আই আর যদি দেই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? ডু আই? না, কিছু না। আই কামস হলো আই বর্ণটি। আই কামস ওয়ান্স ইন আমেরিকা, এর আগে আমরা কিন্তু পড়ছি। জি স্যার। স্যার ওইটা না, এর আগে তো ওয়েলকামের ক্ষেত্রে যদি আই দেই। ওয়েলকামের ক্ষেত্রে বলো। আচ্ছা, নান ইজ টু নান আন্ডার দ্য সান, এই কোশ্চেন কি হবে বলো? আর দে। নান ইজ টু নান আন্ডার দ্য সান অর্থ কি? পৃথিবীতে কেউ কারো নয়। এই পৃথিবীতে কেউ কারো নয়। কেউ কারো নয়। ওকে, আমাদের 67 নম্বরটা কি হবে একটু বলেন? ইট ইংলিশের ক্ষেত্রে ইংলিশ কি ব্যক্তি না বস্তু? ইংলিশ কি ব্যক্তি না বস্তু? স্যার বস্তু, এখানে ইট হবে না? ইংলিশ বস্তু। তুমি আমি আমরা বাঙালিরা তো একটা বস্তু, তাই না? তোমার কাছে ইংলিশ না স্যার, এখানে ইংলিশ জাতি। জাতি ইংলিশ বললে জাতি স্যার। হ্যাঁ, দা ইংলিশ। স্যার লাইটের বোঝা যায় না, এখানে ইট না দে স্যার। এটা হবে, দাঁড়াও একটু, এটা হবে ইট। কোনটা কোন জায়গায়? এটা বাংলাদেশি যে বিগ কান্ট্রি, আর এখানে হবে দা ইংলিশ। না স্যার, এই 67 স্যার। এটা হলো ডিডেন্ট 67 নম্বর।
দে দে THEY ডোন্ট Don't স্যার। ও আচ্ছা ডোন্ট দে স্যার Don't সেই they? এক্সাম্পল স্যার ওয়েলকামের ক্ষেত্রে প্রথমে কি লিখছেন ওয়েলকামেরটা একটু ইউ আর ওয়েলকাম কি যেন বলেছেন You are welcome. ও ইউ আর ওয়েলকাম মানে আই ওয়েলকাম ইউ। মানে স্যার প্রথমে বলেছিলেন আই ওয়েলকাম ইউ, অথবা যদি আমরা ভেবে দিই যে ইউ আর ওয়েলকাম, তখন আরএনটি উইল স্যার ওয়েলকামড হবে না? ওয়েলকামড হবে, কিন্তু ওয়েলকাম শব্দটা নিজে ভার্ব হয় না, মানে ওয়েলকাম শব্দটা ভার্ব হয়, অ্যাডজেক্টিভও হয়। তো এই আমাদের এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এটাই শেষ আমাদের লিখিত উদাহরণ শেষ। হ্যাঁ 1770 আই কামস, এটা রাইট ফর্ম অফ ভার্বে পড়াইছি তো। আই কামস মানে হলো আই বর্ণটি আমেরিকা লিখতে একবার এসেছে, স্যার সাবজেক্ট বা এগ্রিমেন্টও তো পড়ানো হয়েছে। ইন্ডিয়া লিখতে দুইবার আসছে। তাহলে এখানে আই কামস হওয়ার কারণে ডাজন্ট ইট হয়েছে, মানে আই বর্ণটি এসেছে। স্যার নাইদার করিম স্যার এটা একটু ব্যাখ্যা করবেন? নাইদার করিম, তুমি কি স্টেপ 5 ছিল? স্টেপ 5 এ স্যার ছিলাম স্যার। অর্ন অর বার্ব থাকলে পরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, মনে আছে? হ্যাঁ মনে পড়ছে স্যার। মনে আছে কিনা? আচ্ছা হ্যাঁ, আর কোনো কোশ্চেন কনফিউশন এখানে? স্যার একটু না সামনে স্যার আসেন। ওই কালকে তো ন্যারেশনে একটা স্যার ওই যে আমি এখন ল্যাপটপে যাব, ল্যাপটপে যে ইয়ে করবো। এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখো, এখানে আপাতত এইটুক শেষ। আমি এখন পরের সেশন শুরু করব। স্ক্রিনশট দিয়ে রাখছো? শেষ আমাদের এই 1770টা স্যার আবার একটু বলবেন, এটা মানে কি? এটা হলো তুমি রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে এটা ব্যাখ্যা বলছিলাম। আই কামস মানে আমেরিকা লিখতে আই বর্ণটা একবার আসে। এই আই মানে আমি না, আই মানে আই বর্ণ। আই বর্ণটি আমেরিকা লিখতে একবার, ইন্ডিয়া লিখতে দুইবার আসে। তাহলে আই কামস ওয়ান্স ইন আমেরিকা ইন টুয়াইস ইন ইন্ডিয়া। কথা বুঝছো কিনা? ওকে ঠিক আছে, তাহলে আমাদের লিখিত উদাহরণ এই পর্যন্তই। চলো আমরা এখন অন্য একটা সেশনে যাই। রেকর্ডিং একটু পজ দাও। ওকে, তো প্রিপজিশন বা পদান্বয়ী অব্যয়। প্রিপজিশন শব্দের অর্থ আমরা আগে জেনে আসছি, পদান্বয়ী অব্যয় নাকি, তাই না? স্যার জি স্যার এটার কি কোনো স্টেপ দেওয়া লাগবে নাকি স্যার এমনি প্রিপোজিশন? না, এটা শীট আকারে দেখে নিও একবার। এটা একবার ভালো করে পড়ে নিলেই চলবে। রিডিং করে নিলে তো মোটামুটি প্রিপজিশনের তো জটিলতা হলো কোন জায়গায়, তোমার কোন জায়গায় বলো তো? ওই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো সেগুলা, তাই না? জি স্যার তো মোট কথা হলো, হ্যাঁ মুখস্থ করার অংশটা। তো প্রিপজিশন কাকে বলে, আমি মূল কথাটা একটু তোমাদের কাছ থেকে পড়াই নিচ্ছি। বলো প্রিপজিশন কাকে বলে? যে ওয়ার্ড দুইটা ওয়ার্ডকে যুক্ত করে। না এখানে লেখা আছে, যে ওয়ার্ড কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে উক্ত নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য ওয়ার্ডের সম্পর্ক নির্দেশ করে তাকে প্রিপজিশন বলে। আচ্ছা, যেমন at, in, on, to, over, by, for, of, above, across, এটা হলো with, ক্যালকুলেটর। under, near। আচ্ছা খেয়াল করো, এটা হলো ক্যালকুলেটর। তো এটা ক্যালকুলেটর আর এটা হলো টেবল। টেবলের সাথে ক্যালকুলেটরের যদি আমি সম্বন্ধ স্থাপন করি তাহলে কি ব্যবহার করব? On the table on the computer, the calculator on the table। তাহলে the table আর the calculator এই দুইটার মধ্যে আমরা সম্বন্ধ স্থাপন করলাম কি দিয়ে? প্রিপজিশন। ওকে, তাহলে মোট কথা হলো যে নাউন বা প্রোনাউনের সাথে অন্য ওয়ার্ডের সম্পর্ক নির্দেশ করা করে সেটাকে বলা হয় প্রিপজিশন। আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপরে এবার আসো, তাহলে প্রিপজিশনের পরে ব্যবহৃত নাউন বা প্রোনাউনকে কি বলা হয়? অবজেক্ট।
অবজেক্ট 3 ধরনের জানো, লেখা আছে দেখো। অবজেক্ট মূলত 3 ধরনের। তো আমরা প্রথমে লিখি 2 ধরনের। একটা হলো তোমার ডিরেক্ট অবজেক্ট, আর একটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। আর একটা কিন্তু লেখা আছে সেখানে প্রিপজিশনের পরে কোনো নাউন বা প্রোনাউন থাকলে, নাউন প্রিপজিশনের পরে কোনো নাউন প্রোনাউন ফ্রেজ এগুলো থাকলে সেটাকে প্রিপজিশনাল অবজেক্ট, প্রিপজিশনাল অবজেক্ট বলা হয়। এই কথা কি লেখা আছে বলো তো? হ্যাঁ স্যার লেখা আছে। 42 নম্বর স্টেপে লেখা আছে, 42 নম্বর স্টেপে। তো আই শুড রিরাইট দ্য ইন্ট্রোডাকশন অফ মাই এসে, ইন্ট্রোডাকশন অফ মাই এসে। তাহলে অফের পরে যে অংশটা থাকে সেটার নামও হলো প্রিপজিশনাল অবজেক্ট। বলো অফের পরে যে অংশটা থাকে সেটার নাম কি? প্রিপজিশনাল অবজেক্ট। এবং সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। এই কথা তো আমরা আগে জেনে আসছি, তাই না? প্রিপজিশনের পরে যে অবজেক্ট থাকে সেটাকে প্রিপজিশনাল অবজেক্ট। আচ্ছা আচ্ছা, এখন যদি আমি একটা প্রশ্ন করি, এখানে সাপোর্টে প্রশ্ন করি, আই শুড রিরাইট দ্য ইন্ট্রোডাকশন অফ মাই এসে। অফ মাই এসে কে যদি বলি এটা কোন ফ্রেজ, কি বলতে পারবা বলো? স্যার এটা প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ না, প্রিপজিশনাল ফ্রেজ তো পরে, এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। থ্যাংক ইউ ভেরি মাচ। কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ বলো? স্যার ওই যে অবযুক্ত আপনি নিয়েছেন এখানে তাই ইন্ট্রোডাকশন পরে বসে ইন্ট্রোডাকশন কে বোঝাচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। নাউন বা প্রোনাউনের পরে প্রিপজিশন যুক্ত ফ্রেজ বা পার্টিসিপল যুক্ত ফ্রেজ উক্ত নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করলে সেটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। কথা ক্লিয়ার কিনা? ঠিক সেম। সামি লেফট দ্য জ্যাকেট ইন দ্য কার। না, এটা কোন ফ্রেজ? এটা কি হবে বলো? এটা প্রিপজিশনাল ফ্রেজ হবে। প্রিপজিশনাল ফ্রেজ তো হয়, নাউন অ্যাডজেক্টিভ নাউন ফ্রেজ অ্যাডভার্বিয়াল। ইন দ্য কার কোন ফ্রেজ সেটা বলো? অ্যাডভার্বিয়াল স্যার। অ্যাডভার্বিয়াল স্যার। তাহলে কথা দুইটা ক্লিয়ার করবা, এটা হলো অ্যাডভার্বিয়াল আর এটা হলো অ্যাডজেক্টিভ। কারণ ইন্ট্রোডাকশন অফ মাই এসে, অফ দ্বারা বোঝানো হয়েছে ইন্ট্রোডাকশনকে, তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর এইখানে ইন দ্বারা জ্যাকেটকে বোঝানো হয় নাই, বরং এই বাক্যের মধ্যে সামি লেফট, সামি ফেলে গেল। কি ফেলে গেল? তার জ্যাকেট। কোথায় ফেলে গেল? ইন দ্য কার। কথা বুঝছো কিনা? এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ আর ওইটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বোঝো নাই এমন কেউ আছে কিনা? স্যার আবার একটু রিপিট করলে ভালো হতো। প্রথম কথা হলো যে নাউন বা প্রোনাউনের পরে প্রিপজিশন যুক্ত ফ্রেজ এবং পার্টিসিপল যুক্ত ফ্রেজ বসে ওই নাউন বা প্রোনাউনকে বোঝালে সেটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজের সঙ্গে আমরা এটা বলছিলাম। আই শুড রিরাইট দ্য ইন্ট্রোডাকশন অফ মাই এসে। অফ দ্বারা কাকে বোঝানো হয়েছে বলো? এসে। ইন্ট্রোডাকশন। তাই এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিন্তু পরের বাক্যে সামি লেফট দ্য জ্যাকেট ইন দ্য কার, এই ইন দ্বারা কি জ্যাকেটকে বোঝানো হয়েছে নাকি ইন দ্বারা ইন দ্য কার দ্বারা ভার্বকে নির্দেশ করা হয়েছে? ভার্বকে স্যার। তাই এটা অ্যাডভার্ব। ভার্বকে যদি মডিফাই করে তার নাম অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বকে কি বা কাকে প্রশ্ন করে অন্য প্রশ্ন উত্তরে কি করা যায়। আচ্ছা, ডু ইউ, কিন্তু এবার যদি বলি টু ইউর মাদার, এবার বলতে পারবা এটা কোন ফ্রেজ? নাউন ফ্রেজ স্যার। নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? স্যার কাকে প্রশ্ন করলে ট্রানজিটিভ ভার্ব। NOUN, কাকে পাঠাও, নাউন ফ্রেজ। চমৎকার। তাহলে দেখা গেল প্রিপজিশন যুক্ত ফ্রেজ আমরা একবার পাইলাম অ্যাডজেক্টিভ ফ্রেজ, একবার পাইলাম অ্যাডভার্বিয়াল ফ্রেজ, এই জায়গার মধ্যে পাইলাম নাউন ফ্রেজ। কারণ এটা ডিড ইউ সেন্ড, তুমি কি পাঠিয়েছো, কি পাঠিয়েছো, কাকে পাঠিয়েছো। তাহলে দেয়ার আর টু অবজেক্টস হিয়ার। এটা হলো ডিরেক্ট অবজেক্ট, দ্য লেটার টু ইউর মাদার, এটা হলো ইনডিরেক্ট অবজেক্ট। এইভাবে তোমরা অ্যানালাইসিস করে বের করবে। স্প্রেডশিট তাহলে তিনটা শব্দই প্রিপজিশন, কিন্তু ফ্রেজ হয়েছে তিন রকম, একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, একটা নাউন ফ্রেজ। একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এটা যখন তোমরা গ্রুপ স্টাডি করবা, গ্রুপ স্টাডিতে অবশ্যই তোমরা এটাকে করে নিও। কথা বুঝছো? উই আর কুকিং ফর 10 guests টুনাইট।
বলো উই আর কুকিং। এবার বলো ফর 10 গেস্টস টুনাইট। এটা 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 অ্যাডভার্বিয়াল স্যার। কেন ইন্ট্রান্সিটিভ ভার্ব? কেন কেন রান্না করছে? কেন? ফাহিম এট লাঞ্চ। ফাহিম এট লাঞ্চ বলো উইথ হিজ বস। এটাও স্যার অ্যাডভার্বিয়াল স্যার। কারণ উইথ দ্বারা তো কিন্তু নাউনকে লাঞ্চকে বোঝানো হয় না, তাই না? তাহলে ফাহিম খাইলো, কি খাইলো? লাঞ্চ খাইলো, লাঞ্চ গ্রহণ করলো। তাহলে কার সাথে? হ্যাঁ স্যার। তার সাথে। ওকে, এইভাবে অ্যানালাইসিস করে করে সবসময় পড়বা। যখন ক্রিটিক্যাল সমস্যায় পড়বা তখন আমাদের মেসেঞ্জারে নক করবা। আচ্ছা, যদি আমি সময় দিতে একটু বুঝে শুনে উত্তর দেবো। তোমরা আগে চেষ্টা করো গ্রুপ স্টাডির মধ্যে নিয়ে আসার জন্য, গ্রুপটা যেন কন্টিনিউ থাকে। আচ্ছা, যে ক্ষেত্রে এই পরপর অংশটা পড়ো। যে ক্ষেত্রে প্রিপজিশনের পরে অবজেক্ট থাকে না, ওই সকল প্রিপজিশন সাধারণত অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। যে সকল প্রিপজিশন বাক্যে অ্যাডভার্ব হিসেবে কাজ করতে পারে সেগুলো হলো অ্যাবাউট, অ্যাবভ, বিফোর, বিসাইড, বাই, ডাউন, ইন, অফ, অন, ওভার, রাউন্ড, আপ ইত্যাদি। আচ্ছা, এই সমস্ত কাহিনী আমরা আগে পড়ে আসছি, করছি না? প্রিপজিশনের পরে নাউন প্রোনাউন না থাকলে সেটা অ্যাডভার্ব। ক্লিয়ার কিনা? উদাহরণ প্রথম দুইটা উদাহরণ পড়ো। I waited for Kamal outside the bank. Here outside is a preposition. Sir, Kamal went into the bank and I waited outside. Here outside is an adverb. সিম্পল প্রিপজিশন। Kinds of preposition, simple preposition. একটি মাত্র ওয়ার্ড দ্বারা গঠিত প্রিপজিশন হলো সিম্পল প্রিপজিশন। যেমন অ্যাবাউট, অ্যাবভ, অ্যাক্রস, আফটার, এগেইন। স্যার এটা কি অ্যামিড স্যার? অ্যামিড, হ্যাঁ। অ্যামিড মানে স্যার তারপর মধ্য দিয়ে। তোমরা এখন যে কাজটা করবে খুব মনোযোগ সহকারে, কোন নিয়ম টিয়ম পরে করো, আগে এক্সাম্পল গুলো শুধু রিড আউট করবে। এক্সাম্পল গুলো পড়লে চলবে। I was born on July 4th. আচ্ছা, July 4th, এখানে অন বসছে কিসের পূর্বে বলো? নাউনের পূর্বে। মাসের নামের পূর্বে কি অন বসে না ইন বসে? নির্দিষ্ট তারিখ থাকলে তাহলে অন বসে স্যার। তারিখ মূলত জুলাই মাস না, এখানে তারিখটাকে বোঝানো হয়েছে। অর্থাৎ তারিখের নামের পূর্বে অন বসে। আবার পরের বাক্যে দেখো ইন জানুয়ারি, মাসের নামের পূর্বে ইন বসে। তাহলে কথা বলো, মাসের তুমি অ্যানালাইসিস করলে বুঝা যাবে। আমি মনে করি যে প্রিপজিশনের নিয়ম পড়ার চেয়ে উদাহরণ মাথায় রাখা জরুরি। তোমরা ভিন্নমত পোষণ করবে না এখানে, আশা করি। তুমি যদি দেখো এখানে আই ওয়াজ বর্ন, এইখানে জুলাইয়ের পূর্বে ইন না দিয়ে কেন অন দিলাম? কারণ এখানে কি আছে বলতো? তারিখ দিয়ে আছে কিনা? এই বাক্যে কি মূলত আমি জুলাই মাসে জন্মগ্রহণ করেছি নাকি জুলাই মাসের 4 তারিখে জন্মগ্রহণ করেছি? জুলাই মাসের 4 তারিখে। তাহলে অন বসে তারিখের পূর্বে, ইন বসে মাসের পূর্বে, বছরের পূর্বে, এট বসে একদম একেবারে ছোট এক্সাক্ট পয়েন্ট অফ টাইম। হ্যাঁ, তোমরা এগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। যেমন সিজনের পূর্বে ইন বসাইছ, এটা পরে তো ভিতরে পড়বাই, কিন্তু পড়ার সময় দেখবো যে কোন প্রিপজিশনটা কোথায় আমি বসানো হয়েছে, তাহলে তোমার বিষয়টা ক্লিয়ার হবে। এই যে ইন দা মর্নিং, আবার যদি দিন না দাও তাহলে এট মর্নিং। ওকে, এটা হলো সিম্পল প্রিপজিশন। আচ্ছা, তারপরেরটা কি? ডাবল প্রিপজিশন। ডাবল প্রিপজিশন যখন দুটি সিম্পল প্রিপজিশন যুক্ত হয়ে একটি একক প্রিপজিশনের ন্যায় ব্যবহৃত হয় তখন তা হলো ডাবল প্রিপজিশন। যেমন ইন প্লাস টু হলো ইনটু, উইথ প্লাস ইন হলো উইদিন, অন প্লাস টু অনটু, উইদাউট। উইথ প্লাস আউট উইদাউট। তারপরেরটা কম্পাউন্ড প্রিপজিশন বা কমপ্লেক্স প্রিপজিশন। একাধিক ওয়ার্ড নিয়ে গঠিত প্রিপজিশনকে কমপ্লেক্স বা কম্পাউন্ড প্রিপজিশন বলে। কমপ্লেক্স বা আচ্ছা, কম্পাউন্ড প্রিপজিশনকে আমরা কি বলতে পারি বলো? এটা কি ফ্রেজ বলছো? প্রিপজিশনও বলা। ফ্রেজ প্রিপজিশনও বলা হয়। বলো ফ্রেজ প্রিপজিশন কি কি? According to, along with, as for, as to, because of, by dint of, by means of, by virtue of, by way of, deprived of, due to, in accordance with, in addition to। এটা পড়ছো ফ্রেজ প্রিপজিশন পড়ছো না?
জি স্যার, একসাথে অনেকগুলো। তাহলে এবার বলো আই কুড নট পাস দ্য এক্সামিনেশন ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ বললে একসাথে বলবো ফ্রেজ প্রিপজিশন। আচ্ছা কিন্তু যদি বলি এই পুরো অংশটা যদি আমি মার্ক করি ইন স্পাইট অফ লেবার হয়ে গেছে, লেবার LABOUR লেবার এক শব্দ, হ্যাঁ। ইন স্পাইট অফ হার্ড লেবার। এবার বলো ইন স্পাইট অফ হার্ড লেবার কোন ফ্রেজ? অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্ব। কেন স্যার, কেন উত্তর পাচ্ছি কেন আই কুড নট পাস, আমি পরীক্ষা পাস করতে পারি নাই, পরীক্ষায় কেন? ইন স্পাইট অফ হার্ড লেবার। অপশনে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ না থাকে তাহলে প্রিপজিশনাল ফ্রেজ বসাবো। কথা বলছো কিনা? she জি came স্যার, here in order to, এটা হলো অ্যাডভার্বিয়াল প্রিপজিশনাল ফ্রেজ। আবার যদি বলি she came here in order to meet me, ওকে অ্যাডভার্বিয়াল স্যার। ওকে না? কথা বলছো কিনা? পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ পড়াশোনা। পার্টিসিপল প্রিপজিশন। পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যদি প্রিপজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে পার্টিসিপল প্রিপজিশন, যেমন কনসার্নিং, কনসিডারিং, জাজিং, রিগার্ডিং, রেসপেক্টিং, না রিপিট। এগুলো কি পড়াশোনা করছো? এগুলো কি পড়ছো কোনোদিন? হ্যাঁ স্যার, পার্টিসিপেলের মধ্যেই পড়ছি। তারপরে ডিসগাইজড প্রিপজিশন বলো। ডিসগাইজড প্রিপজিশন কখনো কখনো অন, ইন ও অফ এর পরিবর্তে এ এবং ও ব্যবহৃত হয়, ওয়ার্ডের শুরুতে বসে। এরূপ প্রিপজিশন হলো ডিসগাইজড প্রিপজিশন বা ছদ্মবেশী, যেমন এ হান্টিং, তারপর অ্যাশোর, অ্যাহেড। এখানে এ ইজ ইকুয়াল টু অন, অর্থাৎ অনের পরিবর্তে এ হয়েছে। নাও ইট ইজ 4 o'clock, এখানে ও হলো অফ। আর রানা গোজ দেয়ার ওয়ান্স এ উইক, এখানে এ উইক মানে ইন এ উইক। ওকে, তারপর ডিটাচ প্রিপজিশন, এই ব্যাপারে আমরা আগে কথা বলছিলাম। স্যার জি, ওই যে লাস্টে বসে। হ্যাঁ, ভয়েস করানোর সময় বলছিলাম, করো। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউনের সংশ্লিষ্ট প্রিপজিশনস সাধারণত সেন্টেন্সের শেষে বসে। এই ধরনের প্রিপজিশনকে ডিটাচ প্রিপজিশন বলে। হোয়ার হ্যাভ ইউ কাম ফ্রম। আচ্ছা, মূলত বাক্যটা কি ছিল? ফ্রম হোয়ার, তাই না? জি, ফ্রম হোয়ার have you come. This is the pen of that I was thinking of that. তাহলে এটা অফটা শেষে বসছে। এখন তাহলে আমরা বলছি প্রিপজিশনের পরে নাউন প্রোনাউন না থাকলে সেটা কি বলো? অ্যাডভার্ব। অ্যাডভার্ব। কিন্তু যদি ডিটাচ প্রিপজিশন থাকলে এটা অ্যাডভার্ব হবে না, এই কথা খাতায় লেখা আছে কিনা? হ্যাঁ স্যার, লেখা আছে। কোথায় কোথায় নাউন, কোথায় কোথায় নাউন প্রোনাউন ছাড়াও যেখানে প্রিপজিশন ব্যবহৃত হতে পারে? ইনফিনিটিভ, যেমন হি ইজ অ্যাবাউট টু গো, ইনফিনিটিভ এর পূর্বে অ্যাবাউট টু গো বলেও গেল না, ওই যে সে যাই যাই করছে, অ্যাবাউট টু গো, মনে আছে কিনা? হ্যাঁ স্যার, জি স্যার। অফ, আচ্ছা, উই আর শিওর অফ উইনিং দ্য গেম, কিসের পূর্বে বলো? জেরান্ডের পূর্বে, নাউন ফ্রেজের পূর্বে, নাউন ক্লজের পূর্বে, এগুলো তো তোমরা পারো। তারপরে বলো সময়। সময় বা স্থানবাচক নাউনের পূর্বে প্রিপজিশন ফর, ফ্রম, ইন প্রায়ই উজ্জ থাকে। যেমন আই ক্যান নট ওয়েট এনি লঙ্গার, এখানে নট হলো ইন এনি লঙ্গার। আর হি হ্যাজ ট্রাভেলড মেনি মাইলস, নট হলো ফর মেনি মাইলস। প্রায় শব্দটা বানানটা বলেছে, প্রায় হয়ে গেছে। আচ্ছা, তারপরে আই কেম হিয়ার লাস্ট মান্থ, এইখানে হলো ইন দ্য লাস্ট মান্থ। ধরো আরেকটা জায়গায় বলছিল, কোন জায়গায় জানি লেবার, লেবার হয়ে গেছিল কোন জায়গায়? স্যার লেবার। স্যার আপনি গ্রামারের জন্য একটা বই বের করেন। দেখি সময় লাগবে আর এই কাজগুলো শেষ করে নিই। তারপরে হলো ট্রান্সলেশনের বই বের করতে পারেন স্যার একটা আপনি। দেখি আর একটু বই হবে, বের হবে, কাজ চলতেছে। মানে এটা একটা রিসার্চ ওয়ার্ক তো,
সময় লাগবে। আচ্ছা, এক নজরে প্রিপজিশনের টেবলেন্স এটা একটু ভালো করে দেখো। আচ্ছা, তুই ছকটা একটু ভালো করে দেখ। অ্যাবভ, ওভার, অন, টু, আউট, ইন, আউটসাইড, ফ্রম, ইনটু, থ্রু, আউট অফ, বাই, বিলো, আন্ডার। একটু করে শোনো, অ্যাবভ কি, প্রত্যেকটা ব্যাখ্যা করো। স্যার অ্যাবভ হলো তল স্পর্শ না করে উপরে স্থির অবস্থা, আর ওভার হলো না করে ওভার মানে হলো তল স্পর্শ করলো না, উপরে স্থির অবস্থা। আর ওভার হলো তল স্পর্শ না করে উপরে গতিশীল অবস্থা। আচ্ছা, অ্যাবভ দিয়ে একটা উদাহরণ দাও, যেমন ধরো স্কাই স্কাই The sky is above our head. the sky is above our head। আচ্ছা, The heavens are above. স্যার ওভার above। থেকে প্লেন। হ্যাঁ, প্লেন है ওভার The আওয়ার fan হেড, is moving over our head. ওভার আওয়ার হেড। স্যার প্লেন হবে কেমন অ্যাবভের ক্ষেত্রে? কেন? ওভারের স্পর্শ না করে উপরে গতিশীল স্পর্শ, গতিশীল কি বলো, আমাদের মাথার উপর দিয়ে একটা প্লেন চলে গেল, তাহলে ওভার আওয়ার হেড না অ্যাবভ আওয়ার হেড? ওভার। Yes, sir. Over Over our head. তারপরে অন টু কোথায় বলবে স্যার? অন টু কোথায় বলবে স্যার? The নিচে book is on the table. পড়তে থাকো না, স্যার পড়তে থাকো। অ্যাবভের একটা উদাহরণ দিলে ভালো হতো। the sky is above our head। তারপর এটা বলো। তারপরে আছে হলো অন, অন হলো তল স্পর্শ করে উপরে অবস্থান, যেমন স্যার টেবিলের উপর আমরা কিছু রাখলে। The book is on the table. Book is on the table. The laptop is on the table। তারপরে তারপর হলো টু, কোন নির্দিষ্ট দিকে গতিশীল অবস্থা। ওই যে কোন দিকে যাচ্ছ আর কি, তাই না? I am going to Going to I am going market. to market. তারপরে হলো ফ্রম হলো কোন স্থান থেকে গতিশীল অবস্থা, যে আই কেম ফ্রম দ্য মার্কেট, এরকম স্যার। তারপরে হলো ইনটু, বাইরে থেকে ভিতরে নির্দেশ করলে, মানে স্যার মানে ভিতরে প্রবেশ করলে। হ্যাঁ, ইনটু দ্য রুম মানে অর্থাৎ বাইরে থেকে ভিতরের দিকে প্রবেশ করলে নির্দিষ্ট ক্ষেত্রে শুধু ইনটু ব্যবহার করা হয়, সামনে আরো ভিতরে পাইবা বিস্তারিত। হ্যাঁ, এরপরে I am from বাংলাদেশ মনে করেন যে বলে যে এই ফর্মটা কি স্যার গতিশীল ওখানে স্যার? না, এটা শুধু একটা ইউজ দেখতেছে কেন? এটা শুধু কি এই আমরা একটা মানে ধরো স্থিতি গতি কোনটার মধ্যে কোন জায়গায় কোনটা বসাবো এইটা নিয়ে একটা ছক করা হয়েছে। তাহলে ফ্রমের ব্যবহার কি শুধু স্থিতিশীল গতিশীলই হয়, আর কোনো ব্যবহার নাই? আমার কথা বুঝছো কি? স্যার অনেক ব্যবহার স্যার, জাস্ট একটা আমরা মানে বলতেছি যে স্থির অবস্থায় থাকলে ভিতর থেকে বাইরে আসলে, বাইরে থেকে ভিতরে গেলে কোন ধরনের কমন প্রিপজিশন গুলো আমরা ব্যবহার করে থাকি। তো মাথার উপরে আছে আকাশ, তাহলে আকাশটা কি অ্যাবভ দিবা না ওভার দিবা, এই সমস্ত কনফিউশন এড়ানোর জন্য মূলত এই ছকটা। আচ্ছা, তারপরে থ্রো হলো ভিতর দিয়ে অতিক্রম করা, আর আউট অফ মানে ভিতর থেকে বাইরের দিকে অতিক্রম করা, আর ইন তো ভিতরের স্থিতি অবস্থা, আর আউটসাইড হলো বাইরের স্থিতি অবস্থা। আন্ডার হলো তল স্পর্শ না করে অবিচ্ছিন্ন ভাবে নিচে অবস্থান, আর বিলো হলো তল স্পর্শ না করে বিচ্ছিন্ন ভাবে। স্যার এই আচ্ছা, সামনে পাইবা, সামনে পাবা। আচ্ছা আসুন, এগুলো এটা দেখালাম। আচ্ছা, এটা হলো বাংলা মিনিং, এটা পিসি দাসের মধ্যে এই অংশটা দেওয়া আছে। বিভক্তি প্রিপজিশন হলো বিভক্তিটার সাথে কি হবে, বিভক্তি অর্থাৎ কে মানে কোন ধরনের কোন প্রিপজিশন কি অর্থ প্রদান করে, এটার একটা ছক, এটা পিসি দাসের মধ্যে কমন দেওয়া আছে। আচ্ছা চলো, আমি কয়েকটা দুইটা ভাগে ভাগ করে দিছি। জেনারেল ইউজ অফ প্রিপজিশন বলো। জেনারেল ইউজ অফ সাম প্রিপজিশনস, সময় নির্দেশ করতে সাধারণত অ্যাড বাই, স্যার ওই যে ওই ইয়াটা স্যার কারসারটা না উঠালে, সময় নির্দেশ করতে সাধারণত অ্যাড বাই, বিটুইন, বিফোর, আফটার, ডিউরিং, ইন, অন, টু, ফ্রম, ফর, সিন্স, থ্রুআউট, টিল, আনটিল ইত্যাদি প্রিপজিশন গুলো ব্যবহৃত হয়। এগুলো সময় নির্দেশক। ঠিক আছে, উদাহরণগুলো আমরা কোথায় অ্যাড করব কোথায় ইন করব এগুলো আমরা পরে ব্যাখ্যা করব।
তবে তুমি তোমার কাজ হলো মনোযোগ দিয়ে কি পড়বা বলো তো, উদাহরণগুলো একবার ভালো করে পড়তে নিও। তাহলে তোমার আবার বললাম যত বেশি উদাহরণ প্র্যাকটিস করবা নিয়মের চেয়ে, প্রিপজিশনের ক্ষেত্রে নিয়মের চেয়ে উদাহরণ অনুশীলন করা বেশি জরুরি, তখন তোমার মাথায় ভালো করে ক্যাচ করবে। হ্যাঁ, তারপরে দ্বিতীয়টা বলো, স্থানের ক্ষেত্রে এটা হলো সময়। তারপরে স্থান বা অবস্থান নির্দেশ করতে অ্যাট, অ্যাবভ, অ্যাক্রস, এগেইনস্ট, বিফোর, নিয়ার, বিহাইন্ড, ইন, ইনসাইড, আউট, আউটসাইড, অন, ওভার, আন্ডার ইত্যাদি প্রিপজিশন স্যার এটা কি গুলে গুলো ব্যবহৃত হয়। আচ্ছা, কামরুল ইজ এট হোম। তারপরে 3 নম্বরটা দিক বা লক্ষ্য নির্দেশ করতে অন, ইনটু, অন, টুয়ার্ডস, টুয়ার্ডস, আপ, দেন আপ, ডাউন ইত্যাদি প্রিপজিশন ব্যবহৃত হয়। হি ইজ অ্যাবভ, হ্যাঁ পড়ো, কয়েকটা উদাহরণ পড়ো। হি ইজ অ্যাবভ মি ইন র্যাঙ্ক, হি ক্লাইম্বড আপ a tree, he is going to school, he fired on the enemy, he is kind towards the poor, he walked, পরে এগুলো ব্যবহার দেয়া আছে, পরে এরপরটা বলো 4 নম্বরে। টু ইন্ডিকেট রিলেটিভ পজিশন অর্থাৎ সম্বন্ধসূচক অবস্থান নির্দেশ করতে প্রিপজিশন বিটুইন, অ্যামং বা অ্যামংগেস ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে আমরা তখন বললাম যে কতগুলো হলো সময় নির্দেশ করতে, কতগুলো স্থান নির্দেশ করতে, কতগুলো দিক বা লক্ষ্য নির্দেশ করতে, কতগুলো হলো পারস্পরিক সম্পর্কগুলো নির্দেশ করতে। আচ্ছা, এখানে একটু কথা বলে রাখছি, যদি এটার ব্যাখ্যা পরে আরেকবার দিচ্ছি আমি। দুই বা ততোধিক সীমানার নাম উল্লেখ করা থাকলেও কি হয় বলো, বিটুইন হয়। মনে আছে কিনা এগুলো পড়ছি না আমরা? স্যার হ্যাঁ স্যার, বিটুইন দিয়ে স্যার, বিটুইন আর অ্যামং সম্পর্ক। আচ্ছা, গন্তব্যস্থান নির্দেশ করতে প্রিপজিশন টু বা ফ্রম ব্যবহৃত হয়। গন্তব্য টু বা ফ্রম। হ্যাঁ, আচ্ছা। তারপরে কোন অবস্থান বা অবস্থা নির্দেশ করতে প্রিপজিশন মানে কোথায় আছে, কোন অবস্থায় আছে, সিচুয়েশনটা নির্দেশ করতে, কন্ডিশন, স্টেট নির্দেশ করতে তোমার এট, ইন, আন্ডার ব্যবহার হয়। আচ্ছা, কোন পরে শোনো, কোনো কিছুর এক অবস্থান থেকে অন্য অবস্থানের চেঞ্জ অফ কন্ডিশন পরিবর্তন বোঝাতে প্রিপজিশন ইনটু ব্যবহৃত হয়। ইনটু ব্যবহার হয় মানে যে এটা থেকে এটাতে, যেমন ট্রান্সলেট ইনটু ইংলিশ, লাভ কার্ড ইনটু হেডসেট, তাই না? রূপ পরিবর্তন হলে ইনটু হয়। তারপরে আইস মেল্টস ইনটু ওয়াটার। টু ইন্ডিকেট এইম, গোল, পারপোজ এন্ড টার্গেট অর্থাৎ কোন লক্ষ্য বা উদ্দেশ্য নির্দেশ করতে প্রিপজিশন ফর ব্যবহৃত হয়। মানে এইম, গোল। তারপর হলো টু ইন্ডিকেট অরিজিন অর পারপাস হলো এই জন্য, এটা তো তুমি বুঝো, এগুলো তুমি পড়ার ছাড়াও এমনি দেখো যে অনেক কিছু তোমার এমনি অবগত আছে। তারপরে টু ইন্ডিকেট অরিজিন অর সোর্স ইত্যাদি কোনো কিছুর উৎপত্তির স্থল, উৎস বা স্থান নির্দেশ করতে প্রিপজিশন ফ্রম বা অফ ব্যবহৃত হয়। ইট ইজ এ পোয়েম অফ Nazrul. He comes of in this family. I borrowed a book from the library. কোন জায়গা থেকে নিয়ে আসছি, from বা of। এরপরে টু ইন্ডিকেট রিলেশন এন্ড পজেশন, দেন পার্টস এন্ড পোর্শন অর্থাৎ সম্পর্ক, অধিকার, অংশ বা ভাগ নির্দেশ করতে প্রিপজিশন হিসেবে অফ ব্যবহৃত হয়। এটা তুমি পারো, উদাহরণ দেখলে হি ইজ এ সার্ভেন্ট অফ মাই আঙ্কেল, এগুলো বুঝি। আচ্ছা, তারপরে কোনো কিছুর তৈরি করা উপাদান নির্দেশ করতে প্রিপজিশন অফ বা ফ্রম ব্যবহৃত হয়। মেড অফ উড, মেড ফ্রম আয়রন। আচ্ছা, এখানে আমি এই অফ, ফ্রম, মেড অফ, মেড ফ্রম, মেড উইথ এই তিনটার পার্থক্য আলাদা করে দিচ্ছি। বলো কি পার্থক্যটা বলো। পার্থক্য হলো ব্যবহার করা হয় মেড অফ, স্যার কারসার হ্যাঁ সরাই দিলে ভালো। হ্যাঁ, মেড অফ হলো ব্যবহার করা হয় যখন উৎপাদিত বস্তুর সাথে কাঁচামালের সাদৃশ্য থাকে, যেমন দ্য উইন্ডো ইজ মেড অফ গ্লাস। তারপরে হলো মেড ফ্রম, ব্যবহার করা হয় যখন উৎপাদিত বস্তুর সাথে কাঁচামালের সাদৃশ্য থাকে না, যেমন পেপার ইজ মেড ফ্রম উড। আর মেড উইথ হলো ব্যবহার করা হয় খাবারের ক্ষেত্রে, যেমন দিস জুস ইজ মেড উইথ ওয়াটার, সুগার এন্ড মিল্ক। আচ্ছা, তো এখন আমারে বলো
যদি বলি যেটার উৎপত্তি চেনা যায় সেটা হলো মেড অফ, নাকি? আর যেটার উৎপত্তিটা চেনা যায় না, ঘুরে আসে, সেটার নাম কি হবে? তখন মেড ফ্রম। মেড ফ্রম। আর খাবার তৈরির ক্ষেত্রে কি হয় বলো? মেড উইথ। The juice is, the coffee is, the tea is। কথা বলছো কিনা? কারণ অনেক কিছু দিয়ে তো আমরা চা বানাইতে পারি, পারি না? তেঁতুল দিয়েও চা বানাই, মালটা দিয়েও চা বানাই, কাঁচামরিচ দিয়েও চা বানাই। নীলকণ্ঠ ফুল দিয়েও চা বানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি দিয়ে? স্যার ঢাকা ভার্সিটিতে যে টিএসসি তে স্যার নীলকণ্ঠ ফুলের, স্যার অপরাজিতা ফুলের চাও পাওয়া যায় নীল কালারের। ঘাস, লতা পাতা, ঠিক না? কিছুদিন পরে দেখো ভাত দিয়েও চা বানানো হবে। স্যার কেক আর নুডলস দিয়ে চা আছে। হ্যাঁ, সব। স্যার লেমন গ্রাস। ওকে, তো এই তিনটা বিষয়, মেড অফ, মেড ফ্রম, মেড উইথ, এই তিনটা তো ক্লিয়ার। আচ্ছা, তারপরে একটু পরে একটা বড়, তারপরে কোনো কিছু সংগতি বা মাধ্যম নির্দেশ করতে বাই, ইন, উইথ, উইদাউট ব্যবহৃত হয়। যেমন হি কেম হিয়ার বাই এ কার। মানে কোন কিসের মাধ্যম দ্বারা, দ্বারা দিয়ে কি? হ্যাঁ, কি দ্বারা আসছে? হি স্পিক্স ইন ইংলিশ, মানে কোন বিষয়ে, কোনটার কোন মাধ্যমে কথা বলে। তাহলে মাধ্যমটা প্রকাশ করতে আমরা ইন, উইথ, উইদাউট এই ধরনের ব্যবহার করি। হ্যাঁ, মাধ্যম, বুঝছো কিনা? এই যে কর্ম, এটা হলো করণ কারকের মতো। হ্যাঁ, তারপরে টু ইন্ডিকেট ম্যানার, উই ইউজ প্রিপজিশন এট, বাই, ফর, টু, ইটিসি। যেমন রাইস সেলস এর টাকা 25 কিলো। আচ্ছা, ধরো ওই যে ধরো হারে আছে না, যাওয়ার সময় দেখো, যাওয়ার সময়। আচ্ছা, তাহলে কি রাইস, আমি পড়াচ্ছি। হ্যাঁ, আচ্ছা, রাইস সেলস, এই যে গতকালকে একটাতে প্রশ্ন ছিল না, এত টাকা হারে, কোন একটা প্রশ্ন প্রিপজিশনের মধ্যে অ্যাড হয়েছে, বুঝছো কিনা? ওই যে গতকালকে একটা, গত পরশুদিন একটা মডেল টেস্ট দিছিলাম না, মানে সরি টেস্ট, প্রশ্নের মধ্যে দেখেছে স্যার রিসেম্বলস, এটার কথা বলছেন? না না, রিসেম্বলস না, গত পরশুদিন যে প্রশ্নটা করছিলাম সেই প্রশ্নের প্রথম প্রশ্নটা দেখো। ও আচ্ছা স্যার, হ্যাঁ ওই যে, হ্যাঁ প্রথম প্রশ্নটা কোন কিছুর হার বোঝানো হয়েছে। আচ্ছা, রাইস সেলস এর টাকা এত কিলোমিটার, এত টাকা হারে চাল বিক্রি করা হয়। মাই মাদার ইজ গুড এট কুকিং। তাহলে কোন কিছুর রকম বা ধরন, মানে কোন কিছুর বিষয় বুঝাইতে গেলে তোমার কি হয়? ওই এক্সাম্পলটা ছিল যে কোভিড-19 বেড়ে যাচ্ছে at 90.98% হারে, ওখানে অ্যাড বসেছিলাম। হারে বা ম্যানার, কোন ধর, রকমটা কেমন, কিরকম বাড়ছে। আচ্ছা, এটার আর দেখো যে আমি পুঙ্খানুপুঙ্খ ব্যবহার লিখছি, এখন তো আমি জেনারেল আলোচনা করছি। নোট 14 বলো। স্যার একটা কথা বলি স্যার, এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বা এগুলো স্যার কিভাবে মনে রাখবো, নাকি স্যার পরীক্ষা হলে বাদ দিয়ে আসবো? এটা দিতে গেলেই কনফিউশন। বলতেছি দাঁড়াও, এরপরে বলো। হ্যাঁ, সমর্থন বোঝাতে প্রিপজিশন ফর এবং বিরোধিতা বোঝাতে এগেইনস্ট ব্যবহার করা হয়। যেমন আই স্ট্যান্ড ফর মাই ফ্রেন্ড আর হি ইজ এগেইনস্ট দা জাজমেন্ট। দেখো, স্ট্যান্ড ফর কি আমরা বলি, বিভিন্ন মানুষের ক্ষেত্রে স্ট্যান্ড ফর ব্যবহার করি না? জি স্যার। যেমন একটা উদাহরণ তো, স্ট্যান্ড ফর মানে কারো মানে পাশাপাশি রাইট, স্ট্যান্ড ফর পরিমণি, এরকম। জি স্যার। উই ওয়ান্ট জাস্টিস ফর পরিমণি, দেখো নাই যে মানে গান কি, কখনো পক্ষে করে কখনো বিপক্ষে করে। ওকে, হ্যাঁ, তারপরে হলো স্যার 15 থেকে না, টু ইন্ডিকেট সাবজেক্ট ম্যাটার, বিষয়বস্তু, উই ইউজ প্রিপজিশন অন, অ্যাবাউট। I told him about my school. I am reading a book on English grammar. বিষয়বস্তু, কোন বিষয়বস্তু বুঝাইলে, বিষয় তো সাবজেক্ট। কোন সাবজেক্ট বুঝাইলে সেটা কি হবে বলো? এই শুনতে পাচ্ছ তো? জি স্যার, শোনাচ্ছি স্যার। তারপরটা বলো। তারপর নোট 16 হলো যে টু ইন্ডিকেট এক্সেপশন, যেমন ব্যতিক্রম, উই ইউজ প্রিপজিশন বাট। এটা তো স্যার জানি, ওই যে বাট হলো এক্সেপ্ট বা ছাড়া অর্থে, নান বা অর্থে। এই পর্যন্ত তুমি কি জানলা সেটা একটু সিনপসিস করো। এইভাবে সিনপসিস করো। যেমন ধর মুখে মুখে বলবা যে সময় নির্দেশ করতে আমরা সাধারণত বাট কোনগুলো ব্যবহার করি, কোন ধরনের প্রিপজিশন। আগে একটু তুমি ক্যাটাগরিতে ভাগ করো, পরে প্রিপজিশনের পুঙ্খানুপুঙ্খ ব্যবহার দেন।
আগে এতটুকু পর্যন্ত মাথায় রাখো যে কোন প্রেক্ষাপটে কোনটা ব্যবহার। আচ্ছা, যেমন ধরো তোদের সময় ব্যবহার করতে আমরা অ্যাট, বাই, বিটুইন, বিফোর, আফটার, ডিউরিং এগুলো ব্যবহার করি, সিন্স, টিল, আনটিল। সময় স্থান নির্দেশ করতে আমরা এট, অ্যাবভ, অ্যাক্রস, এগেইনস্ট, বিফোর, নিয়ার, বিহাইন্ড, সামনে, পেছনে, আগে, কাছে, দূরে এরকম ব্যবহার করি। তারপরে আমরা যদি এই লক্ষ্যমাত্রা যদি তাহলে অন, ইনটু, টুয়ার্ডস, আপ, ডাউন এগুলার ব্যবহার করি। আবার যদি বলি যে এক সম্বন্ধ নির্দেশ করি, সম্বন্ধ, পারস্পরিক সম্বন্ধ নির্দেশ করলে এমং বা বিটুইন ব্যবহার করি। তারপরে তোমার গন্তব্যস্থান, যে আমি কোন দিকে যাচ্ছি, তাহলে গন্তব্যস্থান নির্দেশ করতে টু স্কুল, টু মার্কেট, টু ব্যবহার করি। তারপরে হলো কোন অবস্থায় আছে, সিচুয়েশন কোন অবস্থায় আছে, এটা সুস্থ, অসুস্থ, খেলারত অবস্থায়, কাজে আছে, তাহলে অ্যাট, ইন, অন, আন্ডার এগুলো ব্যবহার করি। এইভাবে করে তুমি প্রত্যেকটা সময় আগে মুখে মুখে নিয়ে আসবা, ক্যাটাগরি ভাগ করবা যে কোন প্রিপোজিশন গুলা কোন প্রেক্ষাপটে বসে। আচ্ছা, এটা একটা প্রাথমিক ধারণা, তুমি আরেকবার নিবা ভালো করে পড়া, বুঝছো কিনা? স্যার আচ্ছা, একটা কথা বলবো স্যার। স্যার ওই যে কতগুলো ক্ষেত্রে যে প্রিপোজিশন বসে না, যেমন কয়েকটা স্যার জানি, যেমন রিজাইন এরকম স্যার। তারপর আসো না, এটা তো পড়ছই, এটা তো আমি ইয়াতে নিয়ে আসছি। কোথায় নিয়ে আসছি বলো তো? রিডান্ডেন্সিতে নিয়ে আসছি। কোন জায়গাগুলোর উপরে প্রিপোজিশন বসে না রিডান্ডেন্সির আলোচনায় চলে আসছে, নোটও করছো তোমরা? ওকে স্যার। ওকে, প্রিপোজিশন পার্ট 2। এবার হলো the 8 most frequent prepositions and their various uses. ওকে, at, এবার বলো কোথায় কোথায় বসাবো। এবার হলো এতক্ষণ ধরে আমরা পড়ছি কি বোঝা, কোথায় জেনারেল প্রিপোজিশন, মোটামুটি আমরা কোন সেক্টরে কোনটা বসাবো। এখন একটু স্পেসিফিক করে পড়ি যেগুলো বেশি গুরুত্বপূর্ণ। পিসি দাস, পিকেডি সরকার, রেন মার্টিন, সবাই, মহিউদ্দিন এন্ড কাসেম প্রত্যেকেই কিন্তু এই 8টা বিষয় নিয়ে বিশেষভাবে আলোচনা করছেন। বলো at কোথায় বসে? at হলো we use at before clock of time and exact point of time, মানে সঠিক সময়ে বসে। আচ্ছা, দ্বিতীয়টা পড়ে দাও। এগুলো শুধু দয়া করে তুমি এখানে যেভাবে লেখা আছে তুমি পড়লেই তুমি রিসিভ করে ফেলতে পারবে, পড়লেই শুধু। তবে শর্ত হলো 4-5 বার পড়তে হবে, কমপক্ষে 4-5 বার মনোযোগ দিয়ে পড়বা। ক্ষেত্র বিশেষ তুমি আচ্ছা গ্রুপ স্টাডি করে। ওকে, পরে তারপর হলো we use at before public holidays and festivals। তারপরে হলো যে যেমন উদাহরণ একটা একটা করে উদাহরণ বলো, উদাহরণ একটা করে বলো। হ্যাঁ, তারপরে we also use at before the end of and the beginning of month, week বা year ইত্যাদি। যেমন একটা একটা করে উদাহরণ বলো। আচ্ছা স্যার, একটা উদাহরণ হচ্ছে I will see you at the end of January। আবার I will see you at ঈদুল ফিতর বা at Christmas। তারপরে স্যার 3 নম্বরে যাব না স্যার? 3 নম্বর, হ্যাঁ। we use at with a large place or a city if it is a point on a journey. We have আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট। বলো ঢাকার পূর্বে কখন অ্যাড বসাইতে পারবা, বলো। লন্ডনের পূর্বে কখন অ্যাড বসবে? স্যার যখন ঢাকায় থাকবে, কিন্তু ঢাকার পূর্বে যখন বিভিন্ন এলাকা নির্দেশ করবে সেই ক্ষেত্রে ইন বসাবো, কিন্তু যদি ওই ঢাকায় থাকে তাহলে সেই ক্ষেত্রে হলো অ্যাড বসাবো। না না, ওই যে জার্নির কথা দেখো, বিরতির ক্ষেত্রে ঢাকার পূর্বে কোনো মতেই ইন বসার সুযোগ নাই, এই একটা ব্যতিক্রম কথা আসছে। দেখো এগুলো হলো ক্রিটিক্যাল পড়াশোনা, যে উই ইউজ অ্যাট কখন ব্যবহার করি, এট উইথ এ লার্জ প্লেস অর সিটি ইফ ইট ইজ পয়েন্ট অন এ জার্নি। ধরো তুমি এটার মধ্যে দিয়ে যাচ্ছ, তুমি ধরো আমেরিকাতে যাচ্ছ, মাঝখানে বিরতি দিলে কোথায়? লন্ডনে, পেলে দা প্লেন স্টপ। এই কথা শুনতে পাচ্ছ না? হ্যাঁ, আমি প্রিপোজিশন কিছুই পারি না। আরে হবে না, তোমরা আগামী বৃহস্পতিবার অর্থাৎ কালকে কি বার, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার 2-3 দিন ধরে করো, আস্তে আস্তে করো। উদাহরণগুলো বারবার রিপিট করে যত শুনবা, যত বুঝবা, যত পড়বা, তত তোমার ক্লিয়ার হবে। আবার বলে রাখি, প্রিপোজিশন নিয়ে তোমার আমার দুর্বলতার অন্যতম কারণ একটা কি জানো কিনা? সিরিয়াসলি পড়ি নাই, পড়ছি অথবা পৃষ্ঠা উল্টে গেছি বা সিরিয়াসলি ভালো করে দেখি নাই। স্যার দুই একবার দেখছি এভাবে রেখে গেছি, ওইভাবে করা হয় না।
এখন যদি তুমি জাস্ট এই শীটটা ধৈর্য ধরে পড়ো তখন দেখবে যে অনেক কিছু তুমি রিক্যাপ করতে পারতেছো। তবে প্রিপজিশনে যত বড় বস হোক প্রিপজিশনে এটা আটকানো খুব সহজ কাজ, যত বড়ই জায়ান্ট হোক। বুঝছো বিষয়টা? এখানে রীতিমতোই কারণ একটা নাম একটা বইয়ের নামে শোনো ডিকশনারি অফ প্রিপজিশন। আমি একটা হ্যাঁ এই কথা শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে কথা। আমি ধরো আমি প্রিপজিশনে নিজের উপর আস্থা আনছি কি জানো কিনা, আমি নিজে দেখি যে প্রায় সময় বেশ প্রিপজিশন এলোমেলো করি। আমি কি করছি জানো, আমি চিন্তা করলাম যে তাহলে কি আমি তো মারাত্মক সমস্যা আছি। আমি যারা জায়ান্ট খুব বড় 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 ফিগার না, আমিও ওনাদেরকে কি করছি বলো, এগুলো স্যারকে দেখছি যে স্যার এটা কি হবে, দেখছি যে স্যারও কি করছে বলো তো, কনফিউজড হয়ে গেছে। স্যারও ভুল কাজ করছে, স্যার একদম উল্টাটাই করছে। তারা মানে উনি কিন্তু অনেক বড় ভালো জানেন, কিন্তু প্রিপজিশনে কি করছেন বলো, এলোমেলো করছেন। প্রিপজিশন ধরা খাওয়াই দেয় মনে হয় সবাইকে। হ্যাঁ তাহলে আমি চিন্তা করলাম যে আমার প্রিপজিশন এলোমেলো হয়, স্যারেরও তো হয়, তো অতএব নো প্রবলেম, এত আতঙ্কের কিছু নাই। কারণ একটা স্যার আর্টিকেলও কি স্যার এরকম ভুল হইতে পারে স্যার? আর্টিকেল এমন ভুল আর খুবই কম, প্রিপজিশনটা নিয়ে তোমার বেশি ঝামেলা হবে। তবে তুমি আবার বলে আর কি, হ্যাঁ হ্যাঁ না আমি তো পরে চিন্তা করলাম যে যেহেতু আমার ভুল হয় সবারই তো ভুল হচ্ছে, কম বেশি সমস্যা নেই, এত টেনশন নেওয়ার দরকার নেই। মোটামুটি সাধারণ জ্ঞান জানার দরকার, সাধারণভাবে যা জানার প্রয়োজন তা একবার দেখে নিলেই চলবে। এই ধরো মেড অফ, মেড ফ্রম, মেড উইথ, বিটুইন, এমং, তুমি অস্বাভাবিক জ্ঞান অর্জন করার দরকার নেই। এখানে স্বাভাবিকভাবে যা লেখা আছে বইয়ের মধ্যে এগুলো একটু জানো, এর বাইরে আসলে তুমিও যেমন পারবে না, আমিও পারবো না, ওই যে আমার স্যারও পারবেন না। স্যার প্রিপজিশনের মূল রেফারেন্স স্যার যে স্যার প্রশ্ন করবে তাহলে সে স্যার কি পারবে না? এটা তো ধরো আমি তোমার ওই যে বললাম না ডিকশনারি অফ প্রিপজিশন কিন্তু একটা আছে, ওইখানে দেখবা যে ফাউল যত ধরনের উদ্ভট কাজ কারবার আছে এখান দিয়ে আছে, ওইখান থেকে একটা প্রশ্ন তোমার তুলে দিয়ে দিলাম, তখন কি হবে চিন্তা করে দেখো। এটা অসম্ভব কাজ। প্রিপজিশন দাগা দিয়ে স্যার এটা নিয়ে রিসার্চ করা দরকার স্যার, ভ্যাকসিনের মতো। পরীক্ষা যদি শোনো ওই যে পরীক্ষায় যে কমন প্রিপজিশন যদি এখানে অ্যাড ঢাকা না ইন ঢাকা আসে, এটা কিন্তু আমার পারা উচিত, কারণ এটা তোমার নিয়মের মধ্যে কিন্তু আছে। উই হ্যাভ টু চেঞ্জ আওয়ার বাস ইন ঢাকা নাকি অ্যাট ঢাকা। তো আমার তো মাথায় কিন্তু 90% কাজ করছে কিন্তু ইন ঢাকা, কিন্তু কেন অ্যাড হয়েছে তুমি কিন্তু এটার ব্যাখ্যাটা জানা আছে এখন। কথা বুঝছো? স্যার হ্যাঁ স্যার এইভাবে করে কাইন্ডলি তোমরা একটু এটা একটু পড়ো, এটা তোমাদেরকে আমি পড়ার। স্যার শেষ করার আগে একটু দিক নির্দেশনামূলক একটু কথা বলেন আমাদের জন্য। আপনার বই মানে ভবিষ্যৎ বই কপি একটা। আচ্ছা আমি তোমাদের আমি আরেকটা তোমাদের সাথে মিট করব এগুলা নিয়ে, এই সর্বসাকুল্যে সবগুলা নিয়ে একটা সলভ ক্লাস দেবো, তারিখটা ঘোষণা করবো শুক্রবার ছাড়া, কারণ শুক্রবারে অনেকের পরীক্ষা থাকে, তো শুক্রবার ছাড়াই তোমাদের সাথে আমি একটা দিন মিট করব। এর নাম হবে সলভ ক্লাস, যেখানে স্যার শুক্র শনিবার 2 দিন ছাড়া স্যার, কোনো দিন একলা সময় দিন মানে তাকে সুবিধা হবে। আচ্ছা ধরো মঙ্গলবারই হবে, বিশেষ করে একটা প্রশ্ন আছে স্যার, মঙ্গলবার আগামী স্যার অ্যাট ঢাকা ইন ঢাকা কোন কিভাবে হবে স্যার? অ্যাট ঢাকা ইন ঢাকা ভাইয়া ওই যে অ্যাড ঢাকা হবে হলো যখন আপনি ঢাকা থেকে ছাড়তেছেন, মানে একটা জার্নির উদ্দেশ্যে, তখন হলো অ্যাড হবে। না এই না শোন, অ্যাড হবে যে যখন তুই কোথাও যাচ্ছিস। কনফিউশনে আছো এই বিষয় নিয়ে, তোমরা কনফিউশনে আছো। আচ্ছা তোমরা আমি একটা কাজ দিয়ে দিই, তোমরা একটু আগে একবার পড়ো এখানে পুরো রিডিংটা, এখানে কোথায় অ্যাড বসে দেখো। আমি আমার এটা কিন্তু ফর্মুলাটা কিভাবে বের করতে পারি ভালো হয় স্যার, একবার আগে পড়ো, আমি বলে রাখি এটা আগে পড়ো। প্রথমে অ্যাট এর ব্যবহারটা দিছি, ইন এর ব্যবহার দিছি, অন এর ব্যবহার দিছি, এবারে বলবা দেখাচ্ছি আমি বাই এর ব্যবহার, ফর এর ব্যবহার, এগুলো ফর এর ব্যবহারটা এবার খুবই লেস ইম্পর্টেন্ট, ফ্রম এর ব্যবহার। আচ্ছা আচ্ছা এবার হলো আরেকটা হলো অফ এর ব্যবহার, লাস্ট অফ এর ব্যবহার। হ্যাঁ আচ্ছা অফ আর উইথ। এখন তোমরা বলতেছো যে আমার তো তালগোল পাকাই ফেলতেছি অন, এবার হলো কারেক্ট ইউজ অফ ডিফারেন্ট প্রিপজিশন, এবার হলো যে অন ইট, অন ইন এট, যখন তুমি তালগোল পাকাই দিবা তখন এইটা হলো সমাধান। তোমরা দুজন কথাবার্তা বলছিলাম ঢাকার পূর্বে কি বসাবো, আবার কে বলতেছিল যে কি জানি ছোট ইসলামী দে লিভ ইন ঢাকা, সরি দে লিভ ইন ইন্ডিয়া, দে লিভ ইন বাংলাদেশ, দেশের নামের পূর্বে ইন বসাইছি।
কিন্তু শহরের নামের পূর্ব ইন ঢাকা, ইন ঢাকা। আবার যদি ওই এই শহরের কোন একটা ছোট স্থান হয় তাহলে কি হবে সেটা? অ্যাট মিরপুর। এই যে তোমার যেগুলো নিয়ে তুমি আমি ধাপে ধাপে আলোচনাটা করছি, 3টা ধাপে খেয়াল করে দেখো। প্রথম ধাপে হলো যে কি স্থানের ক্ষেত্রে কোনগুলা বসায়, আমি আগে জেনারেলাইজ করছি, স্থানের ক্ষেত্রে এগুলা বসে, সময়ের ক্ষেত্রে এগুলা বসে। কথা বুঝছো কিনা? আমার কথা বুঝছো তো? তারপরে আমি আলোচনা করছি যে আলাদা আলাদা ভাবে ইন কোথায় বসে, অ্যাট কোথায় বসে। তারপরে তুমি আবারও তোমার কনফিউশন হয়ে গেছে, আমি অ্যাট ইন তো তালগোল পাকাই ফেলতে চাই। তখন আমি এই তৃতীয় ধাপের মধ্যে অ্যাট ইন এর মধ্যে অ্যাট ইন অন কোন জায়গায় কোনটা বসবে এটা আমি তৃতীয় ধাপে আলাদা করে দিই। ফর ডিউরিং কোথায় বসাবে বা ডিউরিং ইন কোথায় বসাবে একটু কাইন্ডলি তুমি ভালো করে দেখো। ভালোভাবে পড়তে হবে। আর একটা কথা ছিল, অনেক সময় প্রিপজিশন নিয়ে স্যার ওই যে কনফিউশন থাকে না স্যার, যেমন বিসিএস এ তো একটা কোশ্চেন আসছিল যে দ্য ভিলেজ ইজ লিড উইথ ইলেকট্রিসিটি নাকি লিড বাই ইলেকট্রিসিটি। স্যার এই ধরনের কনফিউজিং জিনিসগুলো কি করব, যেটার উত্তর এক একজন এক একটা বলে। এটা নিয়ে সবাই কনফিউজ। তো যেহেতু কনফিউজ, এখানে তোমার আপাতত কাজ হলো কি করা বলো। এখানে এই যে একটা কনফিউশন থাকবে, এটা হলো বিসিএস পরীক্ষার একটা ধরন, এটা একটা নেচার। অতএব এখানে আমি মনে করি তোমার কি করা উচিত, এখানে মোস্ট কমন যেটা, যেমন আমরা তো লিড উইথ বলি, আবার লিড বাই যে সঠিক, এটাও ঠিক আছে। অধিকাংশ ক্ষেত্রেই গ্রামারের মধ্যে যেমন ধরো তোমরা ফাইনাইট ভার্ব নিয়ে একটা দ্বন্দ্বে জড়াচ্ছ, তাই না? ফাইনাইট ভার্বের সংজ্ঞা পার্টিসিপল নিয়ে তো আমরা কথা বলছি, পার্টিসিপল নিয়ে দ্বন্দ্ব জড়াচ্ছি। তুমি যে কালকে আমারে প্রশ্ন করছো যে কি জানি প্রশ্ন করছিল না একটা, ফ্লাইং কাইটস। ফ্লাইং কাইটস কে যারা নাউন বলেন তাদের পেছনে স্ট্রং যুক্তি আছে, আবার ফ্লাইং বার্ড কে যারা ভার্ব বলে তাদের পেছনেও সুস্পষ্ট ডকুমেন্ট আছে। গ্রামারিয়ান কি সবাই সব ব্যাপারে একমত হয়েছেন? না স্যার, শুধু দ্বিমতে ভরা স্যার। স্যার ওনারা নিজেরাই তো ঠিক হইতে পারে নাই। আমি আবার বলে রাখছি যে গ্রামার পড়ার সময় মাথা রাখতে হবে ইজি, কট্টরপন্থে যাও না। এই যে আমাদের সন্ন্যাসী যোগী আর মৌলভী মাওলানাদের মতো কট্টরপন্থায় যাওয়া যাবে না, যে আমি যেটা বলছি এটাই ঠিক আর বাকি সব কি বলো। আমি একটা ক্লাসে লিবারেল থাকতে হবে। স্যার ওই যে ফ্লাইং কাইটস এর একটু মানে এক্সপ্লানেশন একটু বলবেন স্যার? মানে কেন স্যার ওইটা নাউন হলো, মানে নাউন মানে একটা তো স্যার নাউন তো আছে, আবার তার আগেও কি একটা নাউন? শোনো, এটা নিয়ে তো তুমি তো বলছো, এটা তো বললামই আমি। এই এটা যদি তুমি ভার্ব হিসেবে ধরো, জিরান্ড তো মূলত ভার্বের প্রকরণ। শোনো, এটা নিয়ে সূক্ষ্ম একটা বড় দ্বন্দ্ব এবং বড় ধরনের স্নায়ু যুদ্ধ চলতেছে দুই গ্রুপের মধ্যে। স্যার মারামারি, স্যার রীতিমতো মারামারির অবস্থা, সামনাসামনি হলে স্যার মারামারি হবে। আচ্ছা, আমি বিষয়টা নিয়ে আমি কালকে জাহাঙ্গীরের সাথে কথা হয়েছি, আমি স্যারের সাথে কথা বলছি। এখন দুইজন তো দুই প্রেক্ষাপটে আছে পুরোপুরি। স্যার বলছে যে এটা তোমার এটা ইয়াতে বলো নাউন, মানে জেরান্ডের অংশ হিসাবে। আর জাহাঙ্গীর কোন মতেই মানতে রাজি না। জাহাঙ্গীর বলতেছে ভাই এটাতে দেখেন ওই যে কালকে আমি তোমরা একবার মানে আমি কিন্তু জাহাঙ্গীর কিন্তু আমার সাথে খুব অনেকক্ষণ ধরে কথা বলো, মানে প্রায় ধরো তুমি তোমরা ক্লাসটা শেষ, আমি বললাম না এটা ফোন আসছিল, ওই সময় জাহাঙ্গীর ফোন করছিল, মাস্টার জাহাঙ্গীর। তো ও ফোন করে দেখি এই বিষয়ে কথা বলতেছে। তো আমি আবার স্যাররে বললাম যে স্যার আপনি তো এটা বলতেছেন। তো আসলে দুইজনেরই কিন্তু স্ট্রং কি আছে বলো, অপিনিয়ন আছে। হ্যাঁ, এখন এগুলাতে তুমি এগুলার উত্তর হবে, এখন প্রশ্নটা কে করছেন এবং তিনি কোন উত্তরটা দিয়ে আসছেন সেটার উপরে। এগুলা যে স্যার স্কিপ করব স্যার, সেটাও তো হলে বুঝে স্কিপ করা না, এটা অনেক সময় তো ভাগ্যের উপর দেয়া। আচ্ছা বলো তো, মুসলিম যারা আছেন নামাজের হাত বাঁধবা কোথায়, নাভির উপরে না বুকের উপরে? উত্তর কোনটা হবে? স্যার বুকের উপর থেকে নাভির উপরে, এই মাঝে স্যার। দাঁড়া পরীক্ষার তো অপশন
পরীক্ষার অপশনে 3টা দেয়া আছে, তুমি কোনটা দিবা? এখন তুমি যদি হানাফি হও তাহলে হানাফির উপরে দিবা, অন্যরা হইলে শাফি। কিন্তু পরীক্ষার উত্তরে উনি প্রশ্নকর্তা কোন মাযহাবের অনুসারী এটা কি আমরা জানি? উনি তো নিশ্চয়ই একটা উত্তর দিয়ে রাখছেন যে বুকের উপরে। এখন প্রশ্নকর্তা কি জিরান্ডের পক্ষের লোক না ভার্বের পক্ষের লোক, এটা তো আসলে অ্যাকচুয়ালি জানা নাই। স্যার হলে যায় তাহলে জিজ্ঞাবো স্যার জিজ্ঞাবো হলে। শোনো প্রশ্ন তো উনি প্রশ্ন তো করার পরে একটা উত্তর তো তিনি কি করে দিবেন বলো? উত্তর তো একটা দাগায় ভরাট করে দিবেন। এখন প্রশ্নকর্তার কোন মাযহাবের লোক এটা তো আমার জানা নাই, ফলে এখানে আসলে খুব সো ডিফিকাল্ট। ধরো আমি বলি স্যার বিসিএস পরীক্ষায় স্যার আরেকটা আছে যে স্যার অপশন গুলোর মধ্যে একটা উত্তর থাকে না স্যার, সেই হিসেবে এটা তো 3-4টা প্রশ্ন কনফিউশন থাকে। শোনো এটার ব্যাপারে আমি আমার অবজারভেশনটা হলো কি, শোনো আসলে এখানে অনেকটাই লাকের উপর নির্ভর করবে। কারণ উনি কি লিড উইথটা নিছেন না লিড বাই আনসার করে, উনি তো আর পর্যালোচনা করেন নাই। আমি প্রশ্ন করলে তো প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি না, বলো তো দিয়ে দিচ্ছি না? উত্তরের মধ্যে আমি কোনটা দিয়ে দিছি এটা আমি না জানি, এটা তো প্রশ্নকর্তার উপরে নির্ভর। প্রশ্নকর্তাও তো আমাদের দুই গ্রুপের এক গ্রুপে আছে স্যার। তাহলে প্রিলিমিনারি ভাগ্যের উপর নির্ভর করে হয় না যে সঠিক উত্তর না ভুলটা। এটা ওই ওনারা কালকে একটা বিষয় বলবেন যে ক্লিয়ার করবেন স্যার, ওই যে রেজ আর রাইস আর লেয়ার লেট এটা একটু। আচ্ছা দাঁড়াও স্যার, তাহলে প্রিলিমিনারি কি ভাগ্যের উপর নির্ভর করে? না ভাগ্য না, এখানে কয়েকটা প্রশ্ন আছে তোমার কি তোমার কনফিউশন থাকবে, ভাগ্য না। এটা 3-4-5টা প্রশ্ন একটু মতানৈক্য থাকবে। তো এগুলা নিয়ে আমার মনে হয় যে এগুলা প্রিলিমিনারির জন্য একটা বড় রকমের ঝুঁকি হয় এমনটা না, তবে তোমরা এগুলার বাদ দিয়েই তুমি 115 10-15 পাওয়া টার্গেট করতে হবে, এগুলা বাদ দিয়ে। আচ্ছা আচ্ছা তাহলে দাঁড়াও, তোমাদের মধ্যে একটা প্রশ্ন হলো লাই। আচ্ছা এটা আমি একটা কাজ করি, আমি এটা দাঁড়াও তোমাদেরকে একটা সংক্ষেপে একটা লেখা গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ কৌশলটা। আচ্ছা এটা মনে রেখো। আর কোনো আচ্ছা তাহলে তোমাদের সামনের কাজ হলো আমি তোমাদের এই মুহূর্তের কাজ হলো আগামী তোমাদের সাথে আমার দেখা হবে আগামী মঙ্গলবারে, কালকের মঙ্গলবারের পরের মঙ্গলবারে। এই এক সপ্তাহে তোমরা রেগুলার গ্রুপ স্টাডি প্লাস ইয়াটা চালাই দাও, এই পুরো অংশটা এই এক সপ্তাহে পুরাটা একবার রিভাইজ দেওয়ার চেষ্টা করো। আর একটা কথা, তোমরা পরীক্ষাগুলোতে কেন খারাপ করো? ওই যে যেমন হঠাৎ করে সাডেন টেস্ট নিলাম একটা, পরীক্ষাগুলোতে নাম্বার কমে যাচ্ছে কোথায়? হ্যাঁ অনেকেরই ভালো হয়েছে, যারা 10+ পাইছো তারা সবাই ভালো এখানে। আচ্ছা একটু তোমাদেরকে একটা বলে আর কি, আমি সামনের দিকে এরকম ধরনের 20 নম্বর করে প্রশ্ন ওভারঅল মডেল টেস্ট আকারে নেব, তোমরা গ্রুপগুলোতে পেয়ে যাবে রেগুলারই। আচ্ছা এবং একটু অংশগ্রহণ করলে এটা আমার জন্য উৎসাহব্যঞ্জক হবে। স্যার পরীক্ষায় দুটো স্ট্র্যাটেজিকে শেয়ার করবেন স্যার, যে সেন্টেন্স কারেকশন আর পিন পয়েন্ট এরর, এগুলো আসলে কিভাবে অ্যাপ্রোচ করে স্যার? আচ্ছা এইগুলো তুমি আগে পিন পয়েন্ট এরর তো দেখাইলাম আমি কয়েকটা, যেমন ধরো ওই যে one of the recommendations, পিন পয়েন্ট এরর অন্য কিছু না, আন্ডারলাইন করা থাকবে, এর মধ্যে একটা ভুল থাকবে, এটা রাইট ফর্ম অফ ভার্বের ভুল থাকতে পারে, নাউনের ভুল থাকতে পারে, কারেকশন মানে তো ওভারঅল একটা অংশ। আচ্ছা তো তোমরা একটা কাজ করো। একটা কথা বলি স্যার, স্যার আমাদের কোর্স তো শেষ হয়ে গিয়েছে, বাট এই কোর্সের আলোকে একটা কয়টা মডেল টেস্ট দিলে ভালো হয় না স্যার? এইভাবে গতকালকে দিছো না একটা, সেখানে লিটারেচারও থাকবে, সব থাকবে এরকম না? লিটারেচারটা পরে, লিটারেচারের মধ্যে ইনক্লুড করব না। গতকালকে দিছো কিনা একটা? জি স্যার। গত পরশুদিন জাস্ট এই আদলে আমি মডেল টেস্ট করে নেব। হ্যাঁ স্যার একটু টাইম দিলে ভালো হয়, কারণ নোট গুছাই তো মানে 100 মার্কস বা 50 মার্কস স্যার। আচ্ছা তোমাদেরকে না 100 মার্কস না, 20 নম্বর করে হইলে প্রতি সাবজেক্ট প্রতি টপিকে একটা করে থাকবে। যেমন ধরো নাউন থেকে একটা, নাম্বার থেকে একটা, জিরান থেকে একটা, পার্টিসিপল থেকে একটা, ভয়েস থেকে একটা, বুঝছো কিনা বিষয়টা? জি স্যার ওভারঅল। তো তোমাদের জন্য আমি এক সপ্তাহ সময় দিলাম রিভিউ করার জন্য। জি স্যার। কথা ক্লিয়ার? পরীক্ষায় স্যার একটু ভোকাবুলারি অ্যাড করে দিন স্যার, বেশি করে স্যার। আচ্ছা ভোকাবুলারি অ্যাড করতেছি। এই যে যেমন ধরো সিনোনিম অ্যান্টোনিম একটা করে থাকবে, এই আমি সামনে 20 নম্বর করে প্রশ্ন দিতে থাকবো। হ্যাঁ জি স্যার দিয়েন স্যার। স্যার বিষয় হচ্ছে কি স্যার, আমরা তো ওই ফেসবুক গ্রুপ থেকে হয়তো আমাদেরকে ই করে দেওয়া হবে, রিমুভ করে দেওয়া হবে, নবম ব্যাচ যেটা ফেসবুক গ্রুপ আছে। কেন? কারণ কেন রিমুভ করা হবে? কে রিমুভ করবে?
স্যার ওই যে আমরা যখন অ্যাড হলাম তখন তো কোনো মেম্বার ছিল না, ভাইয়া পূর্ববর্তী মেম্বার, ওইটা এই জন্য বলতেছি। আমাদেরই ব্যাস আমরা না, এটা তো- বেঁধে বার হয়ে গেলে এটা কোথায় একটা গেল? মানে এটা হইলো ঘটনাটা হইলো তোমার আগে মেম্বার ছিল না এই জন্য, কারণ এটা এই ব্যাচটা এটা ইয়াটা আগে গ্রুপটা আগে খুলে রাখা হয়েছিল কিন্তু কার্যকর ছিল না। পরে চিন্তা করলাম যে নতুন গ্রুপ খোলাচ্ছে পিছনে এটা রিনেম করে দেই, এই আর কি। হ্যাঁ, এটা ও আচ্ছা থাকবে স্যার, তোমরা আমি বুঝতে পারিনি, আমি ভাবছি ওটা মানে ব্যাচ শেষ রিমুভ, আমি এটা চিন্তা করে না, না, রাখছি। কি বলে এটা তোমাদের রেগুলার পরীক্ষার পর্যন্ত তোমাদের যাত্রী থাকবে না, তোমাদের এই সমস্যার সমাধান বা বিভিন্ন রকমের ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়লে। ওকে, তো এই কয়েকদিনে তোমরা একটা কাজ করো, একটু ভাগ করে এই মুহূর্তে কিভাবে পড়বা। হ্যাঁ, ইনশাআল্লাহ স্যার। ওকে, বেস্ট অফ লাক। হ্যাঁ।